এটা চালিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে আপনার লগ্ন মিন, লগ্নে বুধ, সেকেন্ড হাউসে রবি শুক্র, থার্ড হাউসে শনি, আমার ওই ফোর্থ হাউসে লগ্নের কেতু। কথাটা তো হয়ে গেল না, আপনি ওই সময় যে কথাটা করলেন না, ওই যে 2 ঘন্টা কথাটা বললেন, একটা দামি কথা, ওই কোনটা কথাটা আমার কোনটা বলুন? মানে লগ্নের আপনি ব্যাপারে আমার আমি কথা। বলে দিচ্ছি আপনার পুরো ব্যাপারটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? লগ্নে বুধ, রবি শুক্র সেকেন্ড হাউসে, থার্ড হাউসে শনি, ফোর্থ হাউসে কেতু, 10th হাউসে রাহু, 11th হাউসে বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল। লগ্ন কিভাবে সৃষ্টি হয়? আপনার প্রশ্নটা হয়ে গেল লগ্ন কিভাবে সৃষ্টি হয়। আমরা যে এই যে লগ্ন বলছি, এই লগ্নটা লগ্ন না, এটা রাশি, এটা আপনার মীন রাশি। আমাদের জ্যোতিষে টোটাল 12টা রাশি থাকে। এবার 12টা রাশির মধ্যে আপনার যখন জন্ম হচ্ছে, অর্থাৎ জন্মাবার সময় পূর্ব দিক থেকে যে রাশিটা উদয় হবে, সেই রাশিটা হয়ে যাবে আপনার লগ্ন। বুঝতে পারলাম? আপনি যখন জন্মাচ্ছেন, আমাদের যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে সকাল 6টা 6:30টার সময়, এটা রেগুলারের সেম টাইমেই ওঠে মোটামুটি, গ্রীষ্মকালে আলাদা, শীতকালে আলাদা, এই বেশি। কিন্তু একটা মানুষ যখন জন্মায়, সে রাতেও জন্মাতে পারে, দুপুরেও জন্মাতে পারে, সকালেও জন্মাতে পারে, যখন খুশি জন্মাতে পারে। যখন সে জন্মাচ্ছে, তার পূর্ব দিক থেকে যে রাশিটা উদয় হয়, সেই রাশিটা হয় তার লগ্ন। আপনি যখন জন্মেছিলেন, পৃথিবীর পূর্ব দিকে মীন রাশি ছিল, তাই আপনার লগ্ন কি? মীন লগ্ন। ঠিক আছে? তাহলে লগ্ন এরকম ভাবে ক্রিয়েট হয়। আর বাকি আপনি বিবাহের সময় একটা লগ্ন নির্ধারণ করা হয়। বিবাহের সময় সবসময় বিয়ে স্থির লগ্নে হয়। আমাদের চর রাশি, স্থির রাশি আর দত্তক রাশি, 3টে গুণের রাশি আছে। বিবাহ যদি চর রাশিতে হয় তাহলে বিবাহ টেকে না, কারণ চর রাশি কোনো একটা জায়গায় স্থির থাকে না, সবসময় চলতে থাকে। দত্তক রাশিতে থাকলে বিবাহ হলে ডুয়েলিটির মধ্যে একটা ক্রিয়েশন তৈরি হয়, যে ক্ষেত্রে আমরা বলি দত্তক রাশিও শুভ নয়। কিন্তু স্থির রাশিতে বিবাহ হলে সেই বিবাহটা টেকে, অর্থাৎ স্থির থাকে। তাই বিবাহ সবসময় স্থির লগ্নে হয়। আমরা এটাকে লগ্ন কেন বললাম? কারণ ওই সময়টাই অস্পেসিয়াস সময়, ওই স্থির রাশির সময়টা, তাই ওটাকে আমরা লগ্ন ধরছি। আপনি যখন জন্মাচ্ছেন তখন একটা অস্পেসিয়াস সময় হচ্ছে, কারণ আপনার জন্মগ্রহণ হচ্ছে, তাই ওই সময়ে পূর্ব দিকের রাশিটাকে আমরা আপনার লগ্ন ধরছি। বুঝতে পারলাম? হয়ে গেল? সব ক্লিয়ার? পেয়ে গেলেন রেকর্ডিং? এবার 2 ঘন্টা প্রতিটা লগ্ন ধরে নিন, আপনার লগ্ন, একটা লগ্ন থেকে আরেকটা লগ্ন যেতে 2 ঘন্টা সময় লাগে। সকাল 6টার সময় যদি সূর্য ওঠে, যখন সূর্য ওঠে কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে। তাহলে আমি কি বললাম, আপনি যখন জন্মগ্রহণ করছেন আপনার পূর্ব দিক থেকে যে রাশিটা উদয় হবে সেটা আপনার লগ্ন হবে। তাই সূর্য আপনার গোচরে যে রাশিতে থাকবে, সকালবেলা 6টার সময় যখন সূর্য উদয় হচ্ছে তখন সেই রাশিটা লগ্ন হয়ে যাবে, যে রাশিতে সূর্য আছে। ঠিক 2 ঘন্টা বাদে সূর্য চলে যাবে সেই মানে যে কোনো গোচরের যে কোনো লগ্নের দ্বাদশে। এবার লগ্ন, একটা লগ্ন 2 ঘন্টা থাকে। যদি সূর্য ধরে রাখুন মেষ রাশিতে আছে এখন গোচরে, এখন গোচরে সূর্য মীন রাশিতে আছে, তাই 6টা থেকে 6:30টার সময় দেখবেন লগ্ন মীন হবে আর সূর্য সেখানে আছে। সেই 6টা থেকে 6:30, 7টা আর 8:30, 2 ঘন্টা পর লগ্ন চেঞ্জ হয়ে যাবে, লগ্ন হয়ে যাবে মেষ। আবার 2 ঘন্টা পর লগ্ন চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে বৃষ। তাই লগ্ন, একটা লগ্ন 2 ঘন্টা স্টে করে। বুঝতে পারলাম? 2 ঘন্টা পর চেঞ্জ হয়ে যায়। তাই যখন মীন লগ্ন 6টা থেকে 8টা পর্যন্ত থাকে তখন রবি থাকে লগ্নে। তাই সকালবেলা যাদের জন্ম হয় তাদের রবি কোথায় থাকে? লগ্নে। সূর্য উদয়ের সময় যাদের জন্ম হয় তাদের রবি থাকে লগ্নে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 6টা থেকে 8টার ভেতরে যাদের জন্ম হয় তাদের রবি থাকে লগ্নে। যেই 8টা থেকে 10টা হয়ে যাবে তাদের রবি কোথায় থাকবে? লগ্ন সরে গিয়ে মিন থেকে চলে আসবে মেষে। তাহলে রবি তো এখন মীন রাশিতে আছে,
তাহলে মেষ যদি লগ্ন হয় তাহলে রবি হয়ে যাবে দ্বাদশে। বুঝতে পারলাম? হ্যাঁ, না দ্বাদশে মিন কি করে হলো? মিন লগ্নে তো এখন রবি আছে, হ্যাঁ লগ্ন ধরে নিন চেঞ্জ হয়ে গেল, ধরে নিন কারোর 8টা থেকে 10টার মধ্যে জন্ম হলো, তাহলে কোন লগ্নে জন্ম হবে? কারণ 6টা থেকে 8টা আমি বললাম রবি যে ঘরে থাকবে আর সকালবেলা যে ঘরেতে রবি থাকবে সেইটাই লগ্ন হবে। তাহলে এখন রবি বসে আছে মীন রাশিতে, অর্থাৎ সকাল 6টা থেকে 8টা অব্দি মীন লগ্নের লগ্ন থাকবে। তাই কেউ যদি সকাল 6টা থেকে 8টার মধ্যে জন্মায় তাহলে কোন লগ্নে জন্মাবে? মীন লগ্নে। মীন লগ্নে। আর 8টা থেকে 10টার মধ্যে জন্মালে কোন লগ্নে জন্মাবে? মেষ লগ্নে। তাহলে রবি কোন নম্বর ঘরে চলে যাবে? মেষ লগ্নের ক্ষেত্রে মেষ লগ্নে চলে যাবে। না 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 না, রবি কি করে মেষ লগ্নে? রবি তো একটা রাশিতে 1 মাস থাকে। ধরে দিন আজকে কারোর জন্ম হয়েছে 6টা থেকে 8টার ভেতরে, তাহলে তার রবি কোথায় থাকবে? লগ্নে থাকবে। ধরে দিন কারোর জন্ম হয়েছে 8টা থেকে 10টার মধ্যে, তাহলে তার রবি কোথায় থাকবে? মেষ রাশিতে তার লগ্ন আসবে, তার রবি হয়ে যাবে দ্বাদশে। বুঝতে পেরেছেন? আগে বলুন বুঝতে পেরেছেন, ইয়েস অর নো? আমি আমি এইটা বুঝতে পারছি না, সেটা দ্বাদশে কেন হবে? দ্বিতীয়তে হয়ে যেতে পারে। দ্বিতীয় তো লগ্ন হবে, লগ্ন তো দ্বিতীয় হবে। আপনার মীন লগ্ন 6টা থেকে 8টার মধ্যে উদয় হচ্ছে রবি। হ্যাঁ এটা বলেছেন। রবি যেহেতু মীন লগ্নে আছে, হ্যাঁ তাই 6টা থেকে 8টার পরে লগ্ন চেঞ্জ হয়ে গিয়ে কোথায় যাবে? মেষ লগ্ন হয়ে যাবে, সেকেন্ড ভাবে চলে আসবে। এবার যদি 8টা থেকে 10টার মধ্যে কেউ জন্মায়, সে মেষ লগ্নে জন্মাবে। তা মেষ লগ্নের দ্বাদশ ভাবে রবি বসে আছে মীন রাশিতে, তাহলে তার লগ্ন যদি মেষ হয় রবি কত নম্বর ভাবে থাকবে? দ্বাদশ ভাবে। ও তার মানে ও ও যে রাশি তার আগের ঘরটা তার দ্বাদশ। হ্যাঁ, তা আপনার সেকেন্ড ভাবে কে বসে আছে? রবি শুক্র বসে আছে তো। ওইটা বুঝতে পারছি না তো। কেন? আপনি যে বললেন লগ্নের সেকেন্ড ভাবে রবি শুক্র, আপনার সেকেন্ড ভাবে রবি শুক্র তো, তাহলে আপনার দ্বাদশ ভাব কোনটা? লগ্নের আগের ভাবটা তো দ্বাদশ ভাব। লগ্নের পেছনের ভাবটা তো দ্বাদশ ভাব। ও আচ্ছা। তা মেষ লগ্নে কেউ যদি জন্মগ্রহণ করে, কেউ যদি 8টা থেকে 10টার মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে রবি তার এখন কোথায় থাকবে? দ্বাদশ ভাবে থাকবে। আর 10টা থেকে 12টার মধ্যে কেউ যদি জন্মগ্রহণ করে রবি কোথায় থাকবে? রবি ফার্স্ট ভাবে থাকবে, প্রথম ভাবে। হ্যাঁ 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 হ্যাঁ। যদি কেউ 10টার পরে জন্মগ্রহণ করে তাহলে রাশি চেঞ্জ হয়ে যাবে, লগ্ন চেঞ্জ হয়ে যাবে। কি লগ্ন হবে তখন? বৃষ রাশি। তখন হয়ে যাবে বৃষ লগ্ন। হ্যাঁ বৃষ লগ্ন। বৃষ লগ্নের জন্য রবি বসে আছে মীন রাশিতে, তাহলে কত নম্বর ভাবে বসে থাকবে? বৃষ রাশি থেকে মীন রাশি 11th হাউস। বৃষ রাশি 1 করে দিই, মিথুনকে 2 করি, কর্কটকে 3 করি, সিংহকে 4 করি, কন্যাকে 5 করি, তুলাকে 6 করি, বৃশ্চিককে 7 করি, ধনুকে 8 করি, মকরকে 9 করি, কুম্ভকে 10 করি, মীন কত হয়ে গেল? 11। তাহলে 11 ভাবে কে বসে আছে? রবি। আবার 2 ঘন্টা পর, অর্থাৎ 10টা থেকে 12টা 2 ঘন্টা, 12টা থেকে 1টা 2টো অব্দি কোন লগ্ন উদয় হবে? মিথুন লগ্ন। মিথুন লগ্নকে যদি আমি 1 ধরি তাহলে রবি এখন কত ভাবে বসে আছে মিথুন লগ্নের সাপেক্ষে? যে 12টা থেকে 2টোর মধ্যে জন্মাচ্ছে তার ক্ষেত্রে রবি বসে আছে 10 নম্বর ভাবে। মিথুন থেকে 1 করলে কর্কট হবে 2, কন্যা সিংহ হবে 3, কন্যা হবে 4, তুলা হবে 5, বৃশ্চিক হবে 6, ধনু হবে 7, মকর হবে 8, কুম্ভ হবে 9, মীন হবে 10। বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা। তাহলে মিথুন লগ্ন উদয় হলে রবি বসে থাকবে 10ম ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কারোর যদি সকালবেলা জন্ম হয় 6টা থেকে 8টার ভেতরে, রবি কোথায় থাকবে? রবি হবে 6টা থেকে, তো আমি ক্লাস করছি। হ্যাঁ বলছি 6টা থেকে 8টা হলে মীন লগ্নে সান। হ্যাঁ, রবি তাহলে কত নম্বর ভাবে থাকবে?
ফার্স্ট ভাবে থাকবে। ফার্স্ট ভাবে। আর ফার্স্ট ভাবে যদি 6টা থেকে 8টা অবধি থাকে, তাহলে 8টা থেকে 10টা অবধি কোন ভাবে থাকবে? 8টা থেকে একটা যে 11 ভাবে না, দশম দ্বাদশ ভাবে, হ্যাঁ। আর 8টা আর 10টা থেকে 12টা অবধি 11 ভাবে। 12টা থেকে 1টা 2টো অবধি 10 ভাবে। 2টো থেকে 4টে অবধি 9 ভাবে। 4টে থেকে 6টা অবধি 8 ভাবে। 6টা থেকে 8টা 7 ভাবে। এই করে করে রবি পেছনে যাবে। আপনি জন্ম সময় দেখে বুঝতে পারবেন এর লগ্নের কোথায় রবি বসে আছে। আপনার কখন জন্ম হয়েছে? আপনার জন্ম হয়েছে সকাল, বলুন, 4:28 মধ্যে হয়েছে। সকালবেলা কখন জন্ম হয়েছে? 4:28, সকাল 4:28। তাহলে সকাল 4:28। তাহলে 6টা থেকে 8টা অবধি যদি রবি লগ্নে থাকে, তাহলে 4টে থেকে 6টা অবধি রবি কোথায় থাকবে? সেকেন্ড হাউসে। 6টা থেকে 8টা লগ্নে, 8টা থেকে 10টা দ্বাদশে, 10টা থেকে 12টা দশমে, 12টা থেকে 2টো নবমে। তাহলে সকাল 4টে থেকে 6টা অবধি দ্বিতীয় ভাবে, রাত্রি 2টো থেকে 4টে অবধি কোথায় থাকবে? তৃতীয় ভাবে। এরকম ভাবে 2 ঘন্টা অন্তর অন্তর রবির ভাব চেঞ্জ হবে, যেহেতু 2 ঘন্টা অন্তর অন্তর লগ্ন চেঞ্জ হয়। আপনি সময় দেখে রবি কোথায় বসে আছে প্রেডিক্ট করে দিতে পারেন। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বুঝতে পেরেছি, কিন্তু মানে ওটা আমাকে ক্যালকুলেশন করে নেবেন ওটা, কারণ কোনো সময় ওটা শীতকালে আমাকে রবি তাড়াতাড়ি ওঠে, কোনো সময় গরমকালে রবি দেরিতে ওঠে, তা সেক্ষেত্রে একটুখানি টাইমিং চেঞ্জ হয়। আদারওয়াইজ লাগভাগ এরকমই চলে। ঠিক আছে? তাই 10টা 11টা থেকে 12টা, 12টা থেকে 1:30 2টোর সময় যারা জন্মগ্রহণ করে তাদের রবি দিকবলি হয়ে যায়, রবি খুব স্ট্রং হয়ে যায়। রাতের বেলা যাদের জন্ম হয় তাদের রবি একটু উইক থাকে। আচ্ছা, বুঝতে পারলাম? আচ্ছা। দিকগুলি মানে শক্তিমান, পাওয়ারফুল। দিক মানে হচ্ছে কোনো একটা দিক, যে দিকে রবি থাকলে সেই রবি শক্তিশালী হয়। দিক আমাদের কটা আছে? আমাদের তো মানে 16টা দিক। না, 16টা দিক না, 10টা দিক। 16খানা জোন হয়ে যায়, 32খানা জোন হয়, তারও বেশি জোন হয়। দিক আমাদের 10টাই আছে, কারণ 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 চতুর্বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। 10 দিক পড়েছি আমরা, 16তে দিক পড়িনি কিন্তু। তাই কখনো বলবেন না 16খানা দিক। 16খানা দিক এরা যারা বলে তারা জানে না। দিক হয় 10টাই। বাকি আপনি 10টাকে 100, 200, 300 ভাগে ভাগ করতে পারবেন, সেইগুলো জোন, সেগুলো দিক নয়। আচ্ছা, তাহলে এই 10টা দিকের মধ্যে 2টো দিক আমরা ছেড়ে দিলাম। 2টো দিক ছেড়ে দিলাম, যেটা হচ্ছে আকাশ আর পাতাল, এই 2টো দিককে আমরা ছেড়ে দিলাম। টোটাল হচ্ছে 8টা। এই 8টা দিকের মধ্যে প্ল্যানেটরা কোন দিকে থাকলে শক্তিশালী হয় সেইটাকে বলে দিক বল। রবি যখন দক্ষিণে থাকে তখন রবি আপনার মাথার উপরে থাকে। রবি পূর্ব দিকে কিরকম থাকে? পূর্ব দিকে একটা মানে এর মানে লাইট পাওয়ারটা কম থাকে, কিন্তু একটা স্নিগ্ধ ভাব থাকে। এবার রবি পূর্ব দিক থেকে কোন দিকে যায়? থেকে পশ্চিমের দিকে যাবে। না, পশ্চিম দিকে না, পশ্চিম দিক, পূর্ব থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম। দিক থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে পশ্চিমে, দক্ষিণ থেকে পশ্চিমে, দেন পশ্চিম থেকে উত্তরে, উত্তর থেকে পূর্বে, পূর্ব থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে পশ্চিমে, পশ্চিম থেকে উত্তরে, এরকম ভাবে রবি যায়। রবি পূর্ব থেকে পশ্চিমে চলে যায় না।
সব তাহলে প্ল্যানেটই এরকম ভাবে ঘোরে, এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ। প্রতিটা প্ল্যানেটই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। কিভাবে ঘুরছে? পূর্ব থেকে পশ্চিম নয়, পূর্ব থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে পূর্ব। আমরা দিক কিরকম ভাবে লিখি? নর্থের পর আমরা কি লিখি? নর্থের পর আমরা ইস্ট লিখি, হ্যাঁ ইস্টের পর আমরা কি লিখি? সাউথ লিখি, South, সাউথের পর আমরা ওয়েস্ট লিখি। আপনি কি নর্থের পর ওয়েস্ট লেখেন না নর্থের পর সাউথ লেখেন? আপনার সিরিয়াল ওয়াইজ চলবে না, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এগেন নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। তাই সূর্য যখনই সাউথে থাকে সূর্য আপনার মাথার উপরে থাকে, মাথার উপরে সূর্য সবচেয়ে বেশি তেজময় থাকে, কারণ সেই সময় সূর্যদেবের ফুল লাইট আপনার শরীরে পড়বে। ওই সময় দুপুর বেলায় বলে বেরিও না, সানস্ট্রোক হয়ে যাবে। তাই সূর্য দক্ষিণ দিকে দিকবল পায়। এবার দশম ভাবটা হচ্ছে দক্ষিণ দিক। দশম ভাবটা কি দিক? ও দর্শন ভাবটা, হ্যাঁ। হ্যালো, কি বলুন, বলুন। দর্শন ভাবটা পশ্চিম দিক। না, দশম ভাবটা হচ্ছে দক্ষিণ দিক, পশ্চিম নয়। সূর্য দক্ষিণ দিকে উচ্চস্ত হয়, পশ্চিম দিকে সূর্য অস্ত হয়। যে প্ল্যানেট পশ্চিমে অস্ত হয়ে যাচ্ছে সে কি করে পশ্চিমে দিকবলি হবে? হ্যাঁ সূর্য কোথায় যাচ্ছে? পশ্চিমে তো অস্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, দিকবলি হয় দক্ষিণে। দশম ভাবটা হচ্ছে দক্ষিণ দিকে। দশম ভাব কি করে এটা হয়? দশম ভাবটা পশ্চিম দিকে না, এইট হাউসটা দক্ষিণ দিকে সরে দিকে। দশম ভাব পশ্চিম দিকে। হ্যাঁ, দশম ভাবটাই তো পশ্চিম দিকে, আর এইট হাউসটা হচ্ছে দক্ষিণ দিকে। এইট হাউস দক্ষিণ দিক, দশম ভাব পশ্চিম দিক। আপনি বৈদিক জ্যোতিষের পূর্ব দিকটা কোনটা? কোন ভাব পূর্ব দিক? না না না, আপনাকে এক্ষুনি বললাম না, পূর্ব হচ্ছে লগ্ন। আপনি যখন জন্মগ্রহণ করবেন পূর্ব দিক থেকে যে রাশি উঠবে সেটা হচ্ছে লগ্ন। পূর্ব হচ্ছে লগ্ন। পূর্বের পরে কি আসবে? এরপরে আসবে দক্ষিণ। দক্ষিণ হচ্ছে দশম, দক্ষিণ হচ্ছে দশম ভাব। দক্ষিণের পরে কি আসবে? পশ্চিম। পশ্চিম হচ্ছে সপ্তম ভাব। আর পশ্চিমের পরে কি আসবে? উত্তর। উত্তর হচ্ছে চতুর্থ ভাব। আমাদের চারটে কেন্দ্র, আমাদের চারটে কেন্দ্র। লগ্ন হচ্ছে পূর্ব, দশম হচ্ছে দক্ষিণ, সপ্তম হচ্ছে পশ্চিম, আর চতুর্থ হচ্ছে উত্তর। পূর্বর অপোজিটে কে থাকে? পশ্চিম। আর উত্তরের অপোজিটে কে থাকে? দক্ষিণ। তাই চতুর্থ হচ্ছে উত্তর, তো অপোজিটে দশম দক্ষিণ। লগ্ন হচ্ছে পূর্ব, তাই অপোজিটে সপ্তম পশ্চিম। হ্যাঁ, মানে তাহলে পঞ্চম ভাব আপনাকে কে বললো পূর্ব, অষ্টম ভাব কে বললো দক্ষিণ? আমরা আমরা যে গুরুজির কাছে পড়েছি না, উনি উনি আমাদের বলেছেন। উনি লাল কিতাব জ্যোতিষ মতে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, লাল কিতাব। তাহলে আপনি লাল কিতাব আর লাল কিতাব পরাশর আর নারী সবাইকে যদি মিসম্যাচ করে দেন তাহলে তো মুশকিল হবে। আপনি শিখছেন বৈদিক, আপনাকে বৈদিকে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? এবার বৈদিক থেকেই পরবর্তীকালে লাল কিতাবে এসছে, ডিভাইডেড হয়েছে, সব আলাদা জিনিস। কিন্তু এটা তো মাস্ট মাস্ট মাস্ট, এই কেন্দ্রের যে ভাবটা বললাম এটা মাস্ট, এটা সবাইকে মানতেই হবে। লগ্ন মানে পূর্ব, চতুর্থ মানে উত্তর। বুঝতে পেরেছেন? এইবার উত্তর দিকে কোন প্ল্যানেট উচ্চস্থ হয়? চতুর্থ ভাবে কোন প্ল্যানেট উচ্চস্থ হয়? চতুর্থ ভাবে আপনার মার্স। এই না, মার্স না, জুপিটার। জুপিটার। জুপিটারের দিক কোনটা? জুপিটার প্ল্যানেটের দিক কোনটা? জুপিটারের দিকটা হচ্ছে এখানে উত্তর দিক। হ্যাঁ, উত্তর দিক বা উত্তর পূর্ব দিক, তাই তো? তাই উত্তর পূর্ব দিকে জুপিটার উচ্চস্থ হচ্ছে। আর কোন প্ল্যানেট নিচস্থ হয়? উত্তর দিকে কোন প্ল্যানেট নিচস্থ? উত্তর দিকে উত্তর দিকে যে মার্স। মার্স নিচস্থ।
তাহলে মার্স কোন দিককে ইন্ডিকেট করে? মার্স কোন দিকটাকে ইন্ডিকেট করে? মার্স প্ল্যানেট কোন দিকটাকে ইন্ডিকেট করে? দক্ষিণ। তাহলে মার্স দক্ষিণ দিককে ইন্ডিকেট করে বলে উত্তরে এসে নিচস্থ হয়ে যায়, আর বৃহস্পতি উত্তর দিকটাকে ইন্ডিকেট করে বলে দক্ষিণে গিয়ে নিচস্থ হয়ে যায়। দক্ষিণ দিকে নিচস্থ হয়ে যায়। আচ্ছা। শনি কোন দিকটাকে ইন্ডিকেট করে? শনি হচ্ছে পশ্চিম দিকে, অর্থাৎ 7th হাউসে হচ্ছে শনি উচ্চস্থ হয় 7th হাউসে, আর আর লগ্নে হয়ে যায় নিচস্থ হয়। মানে ওটা পূর্ব দিক হচ্ছে। হ্যাঁ, আর পূর্ব আর দিকে সান এক্সলটেড, হ্যাঁ আর পশ্চিম দিকে সান ডিভিনিটেড। হ্যাঁ, তাহলে আপনি কেন কি করে বলছেন যে পশ্চিম দিকে সান খুব স্ট্রং সান হবে? তো পশ্চিম দিকে তো সান ডুবে যাচ্ছে, সানের তো আমি ওইটা বলিনি, আমি ওই ভেবে বলিনি, আমি বলছি 10th হাউসকে আমি পশ্চিম পশ্চিম ভেবে দিচ্ছেন। হ্যাঁ, ওই জন্যই বলছি ওটা পশ্চিম দিক হচ্ছে 7th হাউস, আর 7th হাউসে সূর্য নিচস্থ হয়ে যায়। ঠিক আছে, তা এই হচ্ছে ফান্ডা। এরপর আপনার হচ্ছে গিয়ে আমাদের 3টে গুণ আছে রাশির, একটা হচ্ছে চর, দত্তক আর স্থির। আর তত্ত্ব আছে কটা? জানি না। 5খানা তত্ত্ব: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। এইবার এই 5খানা তত্ত্বের মধ্যে যেহেতু পুরো ব্যাপারটা আকাশের মধ্যেই আছে, তাই আকাশ তত্ত্বকে অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয়নি। অ্যাজ এ প্ল্যানেট হিসাবে বৃহস্পতিকে আকাশ তত্ত্বের প্রতিরূপ বলা হয়। বাকি যে 4টে তত্ত্ব আছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এবার সেটাতে দেখুন, অগ্নি হচ্ছে পূর্ব দিক। অগ্নির দিক কোনটা? অগ্নির দিক কোনটা? অগ্নির দিক আপনি তো বলছেন পূর্ব দিক। হ্যাঁ, কারণ পূর্ব দিক থেকে সূর্যের উদয় হচ্ছে। আচ্ছা, জলের দিক কোনটা? জলের দিক বলছি, জলের দিকটা বাস্তুতে আমরা উত্তর দিকে জানি। উত্তর দিক, জলের দিক উত্তর দিকই। বাস্তু না, জলের দিকই হচ্ছে উত্তর, তাই বাস্তুতে আমরা উত্তর দিক ধরি। ঠিক আছে, অগ্নি হচ্ছে পূর্ব দিক, জল হচ্ছে উত্তর দিক, বায়ু কোন দিক? বায়ুটা বলছি, বায়ুটা বায়ু হচ্ছে পশ্চিম দিক, কারণ শনিদেব বায়ুর কারক। পশ্চিম দিক হচ্ছে বায়ু, তাই হনুমানজিকে পশ্চিম দিকে রাখতে হয় না? পবন পুত্র হনুমানজি। হ্যাঁ, আমাদের এখানে একটা মন্দির আছে পশ্চিম দিকে। হ্যাঁ, আর হচ্ছে পৃথ্বীর দিক কোনটা পৃথ্বী তত্ত্বের? তাহলে তো পুরী হচ্ছে আপনার পৃথ্বী হচ্ছে দক্ষিণ। পৃথ্বী হচ্ছে দক্ষিণ। গোলমেলের ব্যাপার। গোলমেলে কি আছে? অগ্নি হচ্ছে পূর্ব, জল হচ্ছে উত্তর, বায়ু হচ্ছে পশ্চিম, পৃথ্বী হচ্ছে দক্ষিণ। এইবারে আপনার চার্টে যে 12টা রাশি, মেষ রাশি হচ্ছে অগ্নি, বৃষ রাশি হচ্ছে পৃথ্বী, মিথুন রাশি হচ্ছে বায়ু, কর্কট রাশি হচ্ছে জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আবার সিংহ রাশি হচ্ছে অগ্নি, কন্যা রাশি হচ্ছে পৃথ্বী, তুলা রাশি হচ্ছে বায়ু, বৃশ্চিক রাশি হচ্ছে জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এগেন ধনু রাশি হচ্ছে অগ্নি, মকর রাশি হচ্ছে পৃথ্বী, কুম্ভ রাশি হচ্ছে বায়ু, মীন রাশি হচ্ছে জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। যে কটা অগ্নি রাশি আছে, অর্থাৎ সিংহ, মেষ, ধনু, তারা প্রত্যেকেই পূর্ব দিক ইন্ডিকেশন দেয়। যে কটা পৃথ্বী তত্ত্ব আছে, অর্থাৎ বৃষ, কন্যা, মকর, এরা দক্ষিণ দিককে ইন্ডিকেট করে।
যে কটা বায়ু তত্ত্বর রাশি আছে মিথুন, তুলা, কুম্ভ, এরা পশ্চিম দিককে ইন্ডিকেট করে। আর যে কটা জল তত্ত্বের রাশি আছে কর্কট, মীন আর বৃশ্চিক, তারা উত্তর দিককে ইন্ডিকেট করে। বোঝা গেল? হ্যাঁ। কোনো প্রবলেম কিছু নয়, একবার একটুখানি মাথায় ধরে নিলেই হবে। উত্তর দিকে কি কি প্ল্যানেট থাকে? বুধ আর বৃহস্পতি উত্তর দিকের প্ল্যানেট। দক্ষিণ দিকে মঙ্গল, পূর্ব দিকে রবি, পশ্চিম দিকে শনি, উত্তর পশ্চিম দিকে চন্দ্র, দক্ষিণ পূর্ব দিকে শুক্র। উত্তর পশ্চিম দিক আমরা বলি বায়ুকোণ, দক্ষিণ পশ্চিম দিক আমরা বলি অগ্নিকোণ। তাই দক্ষিণ পূর্ব দিককে বলি আমরা দক্ষিণ পূর্ব দিককে বলি আমরা অগ্নিকোণ, আর দক্ষিণ পশ্চিম দিককে বলি নৈঋত্যকোণ। তাহলে দক্ষিণ পূর্ব দিক শুক্রের, দক্ষিণ পশ্চিম দিক রাহুর, সেন্টার, ঘরের সেন্টার বা জায়গার সেন্টার, যে মিডিল পয়েন্ট, ওটা হচ্ছে কেতু। আর উত্তর পশ্চিম দিকের যে কোণ তাকে আমরা বলি বায়ু কোণ। আর উত্তর পূর্ব দিকের কোণকে আমরা বলি ঈশান কোণ, যেটা বৃহস্পতির জায়গা। এইভাবে আমাদের প্ল্যানেট চারিদিকে ছড়িয়ে আছে বাস্তুর দিক থেকে। বোঝা গেল? বুঝতে পারছেন? হ্যাঁ। এইবারে চলে আসি গুণ, চর, স্থির, দত্তক। মেষ রাশি হচ্ছে চর, বৃষ রাশি হচ্ছে স্থির, দত্তক রাশি হচ্ছে মিথুন। এগেন চর হচ্ছে কর্কট রাশি, স্থির হচ্ছে সিংহ রাশি, দত্তক রাশি কন্যা। এগেন তুলা রাশি চর, বৃশ্চিক স্থির, ধনু হচ্ছে দত্তক। মকর চর, কুম্ভ স্থির, মীন দত্তক। দত্তক রাশিতে বৃহস্পতি আর বুধের রাশি পড়ে, বৃহস্পতি আর বুধের রাশি দত্তক রাশিতে পড়ে। চর রাশি হচ্ছে কালপুরুষের কেন্দ্রের রাশি, মেষ, কর্কট, তুলা আর মকর, এরা চর রাশি। আর স্থির রাশি হচ্ছে আপনার বৃষ, সিংহ, বৃশ্চিক আর হচ্ছে আহ বৃষ, বৃষ, সিংহ, বৃশ্চিক আর কুম্ভ, এরা হচ্ছে স্থির রাশি। বুঝতে পেরেছেন? তিনটে করে গুণ আছে, চারটে করে রাশি, 3 4 12, 12খানা রাশি, চর, স্থির, দত্তক। এবার এদের এদের আপনি আপনি ফলিত কিভাবে করবেন সেটা আমি আপনাকে শেখাবো। আপনি এগুলো জানতেন আগে? আমি ইউটিউবে মানে পড়েছিলাম, আপনি বলছেন পড়েছিলাম, কিন্তু মাথায় ঢুকিনি। ইউটিউবে আমি শুনেছি আর কি। এখন মাথায় ঢুকলো না এখনো ঢোকেনি? হ্যাঁ, এখন ইনকমপ্লিট। মানে ওটা কি আমাকে একটু ভাবতে হবে। ভাববেন কেন? মানে আমার 12খানা ব্যাপারটা কি রাশি তো। বলুন তো, ওই হ্যাঁ। যে মানে যখনই আমি ওর ভিতরে লজিক খুঁজে পাবো তখনই মনে থাকবে, তার আগে নয়। লজিক কিছু কিছু যে জায়গাতে আপনি লজিক পাবেন না, কিছু কিছু জায়গা আপনাকে একটু মনে রাখতে হবে। যখনই লজিক কিন্তু পাবো না, ওটাই আমার কাছে গন্ডগোল। একটা লজিক হচ্ছে আপনার মানুষের জন্মই 5খানা তত্ত্বকে নিয়ে। তা 5টা তত্ত্ব, 3টে গুণ, রজতম সত্য, এই 3টে গুণ, 5টা তত্ত্ব, এইগুলো থাকবে প্রতিটা মানুষের লাইফে। তেমনি অ্যাস্ট্রোলজিতেও 5খানা তত্ত্ব থাকে এবং 3টে গুণ থাকে, সেটা হচ্ছে চর, স্থির, দত্তক। রজতম সত্যও আছে। এবার কোন কোন রাশিগুলো রজতম সত্য, কোন কোন রাশিগুলো চর, স্থির, দত্ত, কোন কোন রাশিগুলো আপনার যেটাকে বলে হচ্ছে 5খানা তত্ত্বের পরে, সেইগুলো তো আপনাকে আমি এখনই বলে দিচ্ছি, আর সেইগুলো আপনাকে একটুখানি মনে করে নিতে হবে। আর মনে করে নিয়ে আপনি বুঝতে পেরে যাবেন যে কোন রাশিগুলো চর, কোন রাশিগুলো কি তত্ত্ব। 2 দিন 3 দিন পড়লেই আপনি বুঝতে পেরে যাবেন। একটা রাশিচক্র আঁকবেন বা লিখবেন, সেটাকে আপনি এখনই যদি করেন, এখনই আপনি করুন, তাহলে আমি বলে দিচ্ছি। আপনি একটা রাশিচক্র আঁকুন। এখন করবো না, আমি এখন শুনি, তারপরে আপনাদের ভিডিওটা নিয়ে আমি বসবো। হ্যাঁ, তাহলে আপনি এই যে কথাগুলো বলেছেন না, একটা কথাও কিন্তু কিছু করবেন না আপনার।
মানে আপনি একটা কথাও বুঝতে পারেননি। না, মানে কথা বলি বলে একদম আমার ওপর দিয়ে চলে যাচ্ছে। কথাগুলো পরিচিত, চর রাশি এগুলো হুম। পরিচিত, কিন্তু মানে আমার নিজে যতক্ষণ না 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 আমি মেষ দেখুন, চর স্থির দত্তক, এটা মাথায় আছে তো, চর স্থির দত্তক, এইটা মাথায় রাখুন, চর স্থির দত্তক। মেষ রাশি আরে থেকে নিচেরটাকে দত্ত বলছেন, কি বলছেন ওটা? দত্তক, দত্তক আমরা দৈত্যক বলি, মানে দুখানা, দুটো, ন তয় ডুয়েল। তয় ক। হ্যাঁ, ও ডুয়েল ডুয়েল দত্তক রাশি। দ্বৈত, তয় বয় দ্বৈত দ্বৈত হুম। দই ওইটা তয় বয়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দ্বৈত রাশি বা দত্তক রাশি বা ডুয়েল হ্যাঁ রাশি, হ্যাঁ হ্যাঁ, যে রাশির মধ্যে ডুয়ালিটি থাকে। হুম হুম। ও চর স্থির দত্তক, এগেন চর স্থির দত্তক, এগেন চর স্থির দত্তক, এগেন চর স্থির দত্তক, 3 4 12টা রাশি। মেষ ও। রাশিকে চর বানিয়ে দিন, তারপরে আপনি হ্যাঁ। কাউন্ট করুন। চর স্থির, বৃষ রাশি স্থির, দত্তক হচ্ছে মিথুন, চর রাশি হচ্ছে কর্কট, স্থির হচ্ছে সিংহ, দত্তক হচ্ছে কন্যা, এইভাবে চালন করুন। চর স্থির দত্তক। আর হচ্ছে পৃথ্বী তত্ত্ব, অগ্নি পৃথ্বী বায়ু জল, এটা মাথায় রাখুন। অগ্নি পৃথ্বী বায়ু জল, এগেন অগ্নি পৃথ্বী বায়ু জল, এগেন অগ্নি পৃথ্বী বায়ু জল, এগেন অগ্নি পৃথ্বী বায়ু জল, 3 4 12টা রাশি। অগ্নি হচ্ছে মেষ, পৃথ্বী হচ্ছে বৃষ, বায়ু হচ্ছে মিথুন, জল হচ্ছে কর্কট। ঠিক সেম আমি ভাবেই আবার। বলবো, হুম। আমি বলবো, আপনি যেভাবে ওটা মানে সিরিয়ালি বলছেন, আমি অগ্নির যে অগ্নিটা যেটা আমি মনে রেখেছি সেটা হচ্ছে মেষ, হ্যাঁ। হ্যাঁ, সিংহ, আর হুম। হচ্ছে ধনু, এটা হচ্ছে ফায়ার, ফায়ার হুম। রাশি। হুম। হ্যাঁ, এটা একটা। আচ্ছা, জল রাশি যেটা সেটা হচ্ছে আপনার কর্কট, হুম। বৃশ্চিক, হুম। হ্যাঁ, আর হচ্ছে মীন, হুম। তাই তো? হুম। আচ্ছা, আর 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 যে চর তত্ত্ব না কি বললেন, ওটা কি কি বলে, চর তত্ত্ব না, অগ্নি পৃথ্বী বায়ু জল, আগুন, পৃথিবী, বায়ু আর জল, এইগুলো নিয়েই তো আপনি বেঁচে আছেন। এবারে বায়ুটা বলছি, হ্যাঁ। বায়ুটা হুম। বায়ুটা হচ্ছে মিথুন, হুম। কন্যা, হুম। আর একটা কি, আর একটা কি বলতো? মিথুন, মিথুন কন্যা তো বায়ু নয়, মিথুন তুলা আর কুম্ভ। ও, মিথুন, তুলা আর কুম্ভ। হ্যাঁ। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে পৃথ্বী তত্ত্ব। হ্যাঁ, এটা না আমি এইভাবে মনে রেখিনি। আমি মনে রেখেছি মেষ, মেষ হচ্ছে ফায়ার জোন, মানে সিংহের ওখানে মানে স্থান থাকে, সিংহ রাশি ওই মানে যে ফিফথ হাউসটা সিংহ, মানে সিংহ রাশি তো, তো হ্যাঁ। ওইখানটা মানে ওখানে একটা সানের, ওখানে সানের ঘর ওটা, ওই জন্য ওটাকে আমি ফায়ার জোনের মধ্যে রাখছি, ঠিক আছে? কি কারণে, কি কারণে? ওখানে ওটা কি সানের ঘর? হ্যাঁ, সানের ঘর। হ্যাঁ, ওই জন্য স্নান যখন, তখন ওটা অগ্নি জোন, বুঝতে এই অগ্নি রাশি, বুঝতে হ্যাঁ। পেরেছেন? এইভাবে আমি মনে আচ্ছা। রেখেছি। না, ওইভাবে মনে রাখবেন না, আপনাকে মনে রাখতে হবে, দেখবেন মেষ থেকে সিংহ আর সিংহ থেকে ধনু, এই 3টে দাগ টানবেন, তাহলে দেখবেন একটা ট্রাইং হবে, ত্রিকোণ হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এই ত্রিকোণ হচ্ছে, এই ত্রিকোণটাকে বলে হচ্ছে সেম তত্ত্ব। কারণ জ্যোতিষে এই ত্রিকোণটা, জ্যোতিষে এই ত্রিকোণটা খুব ইম্পর্টেন্ট। যখনই কোনো রাশি ত্রিকোণে আসবে সেটা সেম তত্ত্বের হয়ে যায়। আপনি জল তত্ত্বের বৃশ্চিক, কর্কট আর মিনকে টানুন, দেখবেন একটা ত্রিকোণ তৈরি হবে। বুঝতে পেরেছেন? তাহলে এরকম ত্রিকোণ, ত্রিকোণ যেগুলো আছে সেগুলো তত্ত্ব, জল তত্ত্ব, পৃথিবীতত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব। আর জলটা কি করে মনে রেখেছি বলুন তো? জলটা হচ্ছে কর্কট, কর্কট মানে হচ্ছে কাংড়াও, জলে থাকে। বৃশ্চিক ও জলের স্তরে দুটোতেই থাকে, তো বৃশ্চিক জলে ধরেছি। আর হচ্ছে আরেকটা কি যেন, বৃশ্চিক আর একটা মিন, মিন তো মাছ, মানে জল, তারপরে হচ্ছে জলরাশি। হুম। এইভাবে মানে ওইভাবে মনে রাখো, মানে সেই জিনিসটাকে একটা লজিকটা দিয়ে মানে চেষ্টা করেছি। তাহলে বায়ু তত্ত্বে দেখুন 3টেতেই মানুষ আছে, বায়ু তত্ত্বের লোকেরা খুব ইন্টেলিজেন্ট হয়, 3টেতেই মানুষের সিম্বল আছে। তুলাতেও দেখবেন কেউ দাঁড়িপাল্লা নিয়ে ধরে আছে,
মিথুনেও দেখবেন দুটো ছেলে মেয়ে, আর কুম্ভতেও হ্যাঁ। দেখবেন একটা লোক হাড়ি নিয়ে আছে। তাহলে যে কটা হ্যাঁ। মানুষ আছে প্রত্যেকটা বায়ু তত্ত্ব, তুলা, মিথুন আর কুম্ভ। হ্যাঁ। হ্যাঁ। আর যে কটা পৃথ্বী তত্ত্ব আছে সেখানে একটা করে প্রাণী আছে। পৃথ্বী তত্ত্বে একটা হচ্ছে বৃষ রাশিতে বৃষ, মকর রাশিতে কুমির, আর কন্যা রাশিতে একটা মানে লোক থাকে, সেটা একটা মেয়ে থাকে, একটা নৌকা নিয়ে যাচ্ছে। কিন্তু কন্যা রাশিটা সবচেয়ে আলাদা, ঠিক আছে, কিন্তু পৃথ্বী তত্ত্বের মধ্যে পড়ে। এবার ওখানে মানুষ হ্যাঁ, আছে, এই ওখানে মানে জলও আছে, পৃথিবীও আছে, সবকিছু আছে, ওটা পরের কনসেপ্ট। কিন্তু ওটাকে আপনি এইভাবে আপনি মনে রাখতে পারেন যে কটা হ্যাঁ, মানুষের রাশি আছে, যেমন তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, এগুলোতে মানুষের সাইন আছে। কন্যা রাশি বাদ দিয়ে এইগুলো বায়ু তত্ত্ব, আর কন্যা রাশি হ্যাঁ। একমাত্র যে মানুষের সাইন আছে কিন্তু পৃথিবী তত্ত্ব। হ্যাঁ। মানে আমার একটা না খুব চেনাশোনা একটা মিথুন রাশির লোক আছে, মানে লোক মানে আমার ভাই আর কি, বুঝেছেন? সে খুব হুম। ইন্টেলিজেন্ট, মানে মিথুন রাশি মিথুন লগ্নেই জন্ম তার, প্রচন্ড বুদ্ধি, ও খুব না লেখাপড়া জানে। দেখুন, অ্যাকচুয়াল কি হয় না, মিথুন রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশি তিনটেই ইন্টেলিজেন্ট হয়। এরা কেন ইন্টেলিজেন্ট হয় তার কারণ হচ্ছে বায়ু তত্ত্বের লোকেরা খুব ইন্টেলিজেন্ট হয়। বায়ু, হ্যাঁ। ঠিক আছে। অগ্নিতত্ত্বের লোকেরা খুব এনার্জেটিক হয়। কি হয়, হ্যাঁ। কি হয়, এনার্জেটিক হয়, বলুন। কি বললেন, কি বললেন ওটা? অগ্নিতত্ত্বের লোকেরা হ্যাঁ, এনার্জেটিক হয়। অগ্নিতত্ত্ব, হ্যাঁ এনার্জেটিক, সবসময় জল গরম গরম তত্ত্বের ভাব। জল তত্ত্বের লোকেরা জল তত্ত্বের লোকেরা খুব ইমোশনাল হয়। কি হয়, হ্যাঁ, ইমোশনাল। পৃথ্বী তত্ত্বের লোকেরা খুব প্র্যাকটিক্যাল হয়। কি হয়, প্র্যাকটিক্যাল। মানে আর পৃথিবীতে দাঁড়িয়ে তাকে মানে দাঁড়াতে হয়, দাঁড়াতে গেলে প্র্যাকটিক্যাল তো হতেই হবে। হ্যাঁ, আর হচ্ছে বায়ু তত্ত্বের লোকেরা খুব ইন্টেলিজেন্ট হয়। এই চারটে হ্যাঁ। জিনিস মাথায় রাখবেন। অগ্নিতত্ত্বের লোকেরা কি হয়, এনার্জেটিক। জল তত্ত্বের লোকেরা কি হয়, জলদি ইমোশনাল। বায়ু তত্ত্বের লোকেরা কি হয়, বায়ুতত্ত্বের লোকেরা বুদ্ধিমান হয়। ইন্টেলিজেন্ট, আর পৃথ্বী তত্ত্বের লোকেরা, তত্ত্বের লোকেরা প্র্যাকটিক্যাল। ঠিক আছে, মাথায় রইলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো লজিকটা বুঝতে পারছিস, মাথায় চলে গেছে। তো যেটা হ্যাঁ। মাথায় আসছে না সেটাই আর কি, মানে এটার লজিক বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা কারণ অগ্নিতত্ত্ব মানেই হচ্ছে অগ্নিতত্ত্ব মানে হচ্ছে হ্যাঁ, এনার্জি, এনার্জি ফ্লো করে ওখান থেকে। এ জল তত্ত্ব মানে হচ্ছে ইমোশনাল, কারণ জল হচ্ছে নিচের দিকে যায়, আমরা কাদার সময় কান্নাতে জল বেরোয়। এবং অগ্নিতত্ত্ব সব সময় উপর দিকে ওঠে, তাই এরা হাইলি অ্যাম্বিসিয়াস হয়। জল তত্ত্ব সবসময় নিচের দিকে যায়, তাই এরা নেগেটিভ মাইন্ডেড হয়। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। এই তত্ত্বগুলোকে জানবেন। বায়ু তত্ত্ব কখনো স্থির থাকে না, তাই এরা আনস্টেবল হয়। বুদ্ধিমান লোকেরা বেশি পাগল হয়। বেশি পাগল হয়? হ্যাঁ, সব বুদ্ধিমান লোকেরা পাগল। রামকৃষ্ণদেব বুদ্ধিমান, পাগল। আপনার যেটাকে বলে হচ্ছে আইনস্টাইনও পাগল। আইনস্টাইন পাগল। যত বুদ্ধিমান লোক আছে সব পাগল, ঠিক আছে। কারণ এরা কি, এদের মধ্যে স্টেবিলিটি থাকে না। বায়ুতত্ত্ব এক জায়গায় স্থির থাকে না। এরা এরা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, এরা এই জন্য হাইলি ইন্টেলিজেন্ট হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষের মাথায় আসে না এদের কথাবার্তা, তাই এরা পাগল সাধারণ মানুষের কাছে। ঠিক আছে, বোঝা গেল? আপনার ভাই হ্যাঁ। না দাদা খুব ইন্টেলিজেন্ট বলছিলেন, তাহলে তার কথাও হ্যাঁ। বুঝতে পেরেছেন আপনি। কি জানি, সেও তাহলে পাগল কোনো তো না মোটেই মনে হয় না। ওরে বাপ। সেও কোনো না কোনো লোকের কাছে পাগল মনে হয়, যে কি বকে রে ভাই, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, সে যা বলে আমার মাথার ওপর দিয়ে, কারণ তার তাহলে কথা বোঝার ক্ষমতা আমার যে নেই। জিনিসটা মাথার উপর দিয়ে চলে যাবে 10 জন লোক বলবে পাগল, যে আমরা কিছু বুঝতে পারিনি। বুঝতে হ্যাঁ, পেরেছেন কি এটা বললাম ঠিক। আমি? সে ব্যাস। আপনাকে একটা কি যদি বলবে এখন বোঝার কেউ ক্ষমতা বলে, নেই। এখন যদি আপনি 1000-2000 বছর আগে চলে যেতেন আর আপনাকে বলতো এই 500 বছর আগে এমন একটা যুগ আসবে যখন মানুষ আকাশে উড়বে, দূরে দূরে একটা যন্ত্রের মাধ্যমে কথা বলবে, সেই লোকটাকে তখনকার দিনের লোকেরা সব পাগলই বলতো, কিন্তু সে হাইলি ইন্টেলিজেন্ট। হ্যাঁ। ঠিক আছে, তখন বলবে না এই পাগল হয়ে গেছে কি সব বকছে। হ্যাঁ, তাই হ্যাঁ, এখনকার হ্যাঁ, দিনের লোক কেউ যদি বলে যে পরবর্তীকালে আমরা নিজেরাই আমাদের এরোপ্লেন ছাড়াই আমরা উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব, তখন আপনি তাকে কি বলবেন, এই পাগলের মতো কথা বলিস না তো, চুপ কর। তাই কি না? কিন্তু এটাও পরবর্তীকালে হবে। হুম, হুম, ঠিক আছে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে বায়ু তত্ত্ব মানেই পাগল, কারণ বায়ু কখনো স্টেবল হয় না। এদের কথা এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা প্রচন্ড
নড়চড় হয়। তার তাই মানে এরা কমিটমেন্টও রাখতে পারে না। কমিটমেন্ট ধরুন রাখতে কোনো পারবে না, একটা কথা, এদের তার কথার দাম কথাটা রাখতে পারা যায় না, এদের কথা হ্যাঁ। বিশ্বাস করা যাবে না। এরা সবসময় এমন এমন কথা বলবে, খুব বড় বড় কথা বলবে। হ্যাঁ হাওয়ায় কথা বলা বলো না, ও তো হাওয়ায় বলছে হ্যাঁ, কথা, হ্যাঁ। হাওয়ায় কথা বলছে, মানে এই কথার হ্যাঁ, কোনো হ্যাঁ। যুক্তি নেই। হ্যাঁ ঠিক আছে। এবার চলে আসুন পিতৃতত্ত্বের লোকেরা। পিতৃতত্ত্বের লোকেরা কি হচ্ছে, এরা হচ্ছে প্র্যাকটিক্যাল। এদের মধ্যে ভারীপন আছে। পৃথ্বী মানে কি, ভারী। তাই এদের কথায় যুক্তি ছাড়া এরা বলবে না। এদের কথায় কি থাকবে, যুক্তি এবং প্র্যাকটিক্যালিটি থাকবে। এরা বাস্তববাদী হয় প্রচন্ড, কিন্তু এরা প্রচন্ড স্টেবল। পৃথ্বীতত্ত্ব মানে কি, এক জায়গায় স্টেবল হয়ে যাবে। এদের মধ্যে সমস্যা কি আছে, এরা গুমার হয়ে যায় প্রচুর। আমি যদি এইখানে বসে থাকলাম তো আমাকে কেউ তুলতে পারবে না, আমি যাবই না। এর মাথায় যদি কোনো কিছু চলে আসে তো এরা কারোর কথা শুনবে না, এরা গুয়ার হয়ে যায়। কি হয়ে যায়, কুমার। গুয়ার, জেদি। হ্যাঁ আমি কুমার। আর বায়ুতত্ত্বের আমি তো লোকেরা গুয়ার মঙ্গলে হয় না। আছি, আমি কুমার। বায়ুতত্ত্বের লোকেরা গুয়ার হয় না। বায়ুতত্ত্বকে চট করে বুঝিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে, পৃথ্বীতত্ত্বকে নিয়ে যাওয়া যাবে না। পৃথ্বীতত্ত্ব ভারী, এক জায়গায় বসে পড়লো তো ওখানেই বসে পড়লো, ও তার মর্জি ছাড়া তাকে কোথাও টেনে নিয়ে যাওয়া যাবে না। অগ্নিতত্ত্ব কি করবে, অগ্নিতত্ত্ব বলবে আমি যাব, কিন্তু আমার মধ্যে অ্যাম্বিসিয়াস আছে, আমার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা আছে, আমার মধ্যে এনার্জি আছে, আমি যাব, কিন্তু সেখানে যেন জ্ঞান থাকে। অগ্নির মধ্যে জ্ঞান আছে। কেন, অগ্নি যে কোনো জিনিসকে জ্বালিয়ে শুদ্ধ করে দেয়। অগ্নির মধ্যে কোনো বিশুদ্ধ জিনিস টিকতে পারে না, তাই অগ্নির মধ্যে কোনো ছল চাতুরি নেই। অগ্নিতত্ত্বের লোকেরা হাইলি, যেটাকে বলে হচ্ছে পরিষ্কার এবং সাত্ত্বিক হয়, কারণ অগ্নি দেবতা। অগ্নির কাছে তো আপনি ময়লা দিন, পরিষ্কার দিন, ও সব জ্বালিয়ে ভস্ম করে দেবে। তাই অগ্নির কাছে কোনো নোংরা জিনিস থাকতে পারে না, তাই সে সাত্ত্বিক হয়, মিথ্যে কথা সহ্য করতে পারে না অগ্নিতত্ত্বের লোকেরা। বুঝতে পেরেছেন? আর জল তত্ত্বের লোকেরা নেগেটিভ হয়, তার কারণ একটা জলকে যদি আপনি একটা পাত্রের মধ্যে আটকে রাখেন, ধরুন নদী থেকে জল এসে একটা পুকুরে পুকুরে থাকলো, সেই পুকুরের মধ্যে বিভিন্ন রকমের কীট পতঙ্গ নোংরা উৎপন্ন হবে। তাই জল তত্ত্বের লোকেরা সবচেয়ে বেশি নেগেটিভ হয়, এদের মাইন্ডে নেগেটিভিটি সবচেয়ে বেশি আসে। এরা ছলনা করতে পারে কারোর সাথে, এরা কাউকে ধোকা দিতে পারে। পৃথ্বীতত্ত্ব আবার সেই নিজের উপর নিয়ে যাচ্ছেন। আগে বুঝুন ব্যাপারটা, তারপর আগে বুঝুন। জল তত্ত্বের মধ্যে জল হচ্ছে নিচের দিকে যায়, এরা নেগেটিভ মাইন্ড ফার্স্ট। সেকেন্ড হচ্ছে জলকে কোনো একটা জায়গায় আবদ্ধ করে দিলে দূষিত হয়ে যাবে। যদি এর সঙ্গ খারাপ হয় তাহলে এ খারাপ হয়ে যাবে। বুঝাতে পারলাম? কোনো একটা পাত্রেকে আটকে রেখে দেবেন, সেই পাত্রের আকার ধারণ করবে, মানে এ জায়গা অনুযায়ী নিজেকে চেঞ্জ করে নেবে, জায়গা অনুযায়ী। এইবার চলে আসুন পৃথ্বীতত্ত্ব। পৃথ্বীতত্ত্ব হচ্ছে ভারী। পৃথ্বীতত্ত্ব মানে এখানের মধ্যে, এর ভেতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে যেগুলোকে নিজের থেকে অপরকে দিতে হবে, বন্টন করা। পৃথিবীর মধ্যে খাদ্য শস্য যাবতীয় আনাজ খনিজ সব থাকে, কিন্তু এদের প্রবলেম হচ্ছে এরা নিজেকে নিজের মধ্যে আবদ্ধ করে রাখে, বন্টন করে না। তাই পৃথ্বীতত্ত্বের মধ্যে বন্টন করতে হবে, সবাইকে দেওয়ার ব্যাপার থাকবে, মানে যেটাকে বলে সবার মধ্যে ভাগ করে দেওয়া। তাই এরা প্রচন্ড প্র্যাকটিক্যাল হয়ে যায়, প্রচন্ড ক্যালকুলেটিভ হয়ে যায় পৃথ্বীতত্ত্বের লোকেরা। কে আমাকে কত টাকা দিল, আমি তাকে তত টাকা দেব, ক্যালকুলেটিভ, ভাগ করে দেব, সবাইকে এই এই পোর্শন দেব, তা না হলে ও পাবে না, তা না হলে ও পাবে না, এইসব ক্যালকুলেশন তৈরি হয়ে যাবে। কারণ বাস্তববাদী, ক্যালকুলেটিভ, এইগুলো জল তত্ত্বের লোকেরা করতে পারবে না, ও ইমোশনাল হয়ে যাবে, বলবে না না ও আমাকে খুব ভালোবাসে, ওকে আমি 50 টাকা বেশিই দেবো। পৃথ্বীতত্ত্ব বলবে না, ও কেন, ও আমাকে ভালোবাসলেও আমি ওকে যা দেবো, তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোকে তাই দেবো, কারণ এটাই নিয়ম, ক্যালকুলেশন আমাকে সমান রাখতে হবে। দিস ইজ কল পৃথ্বীতত্ত্ব।
বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে অগ্নি পিতৃ বায়ু জল বুঝতে পারলেন? হ্যাঁ তাহলে লগ্ন আর রাশি দেখে প্রথমে ক্যারেক্টার বিচার করুন। কারোর যদি অগ্নিতত্ত্বের লগ্ন হয় আর অগ্নিতত্ত্বের রাশি হয় তাহলে সে কি হবে? কি কি হবে বলবেন সে? একবার বলুন। যদি কারোর অগ্নিতত্ত্বের লগ্ন আর অগ্নিতত্ত্বের রাশি হয় তাহলে সে কি হবে? কিরকম ধরনের ক্যারেক্টার হবে? অগ্নিতত্ত্বের রাশি লগ্ন দুটো একই সেম। দুটোই যদি সেম হয়। মানে সে হচ্ছে খুব মানে এনার্জেটিক হবে এবং সে মানে মিথ্যে কথা বলাটা বরদাস্ত করবে না। হ্যাঁ মানে কোনো কিছু মানে ও হ্যালো। হ্যাঁ বলুন বলুন। আর তার মধ্যে সে সবকিছু জ্ঞান পিপাসু হবে। ইয়েস। সবচেয়ে তো? ফার্স্ট হচ্ছে সে এনার্জেটিক হবে এবং অ্যাম্বিসিয়াস হবে, উচ্চ আকাঙ্ক্ষী। আগুন সবসময় উঁচুতে উঠবার চেষ্টা করে এবং অ্যাম্বিসিয়াস হবার সাথে Ambitious। সাথে সে সবসময় জ্ঞান নলেজ গেন করবে। তাই এর মধ্যে নলেজ গেন করা যে কোনো বিষয় এবং অ্যাম্বিশন মানে হাইটে থাকা, এ কারোর আন্ডারে কাজ করবে না। অগ্নিতত্ত্বের লোকেরা সবসময় উঁচুতে থাকতে চায়, তাই সে কারোর আন্ডারে কাজ করবে না, তার আন্ডারে লোকে কাজ করবে। মানে ডোমিনেটিং নেচার। ডোমিনেটিং নেচার, কারণ সে উঁচুতে উঠছে, সে নলেজের দিক থেকে উঁচুতে উঠবে, সব দিক থেকে উঁচুতে উঠবে। তা যখন কারোর মধ্যে উঁচুতে ওঠার প্রবণতা আসবে, যখন কেউ হাইলি অ্যাম্বিসিয়াস আর এনার্জেটিক হয়ে যাবে, তার মধ্যে অহংকার চলে আসবে, ইগো। আর ইগো মানেই ডমিনেটিং নেচার, একাকিত্ব। আমি সবচেয়ে বড়, আমার থেকে কেউ বড় নয়। এতে রিলেশন ব্রেক হয়ে যায়, দাম্পত্য জীবন অসুখী হয়ে যায়। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ সে তো তাহলে বটেই। অগ্নির কাছে কেউ যেতে পারে না, সূর্যদেবের কাছে কেউ কি যেতে পারে? না। যার মধ্যে ইগো বেশি, রাগ বেশি, সে হচ্ছে অগ্নিতত্ত্ব। তাই ইগো রাগ বেশি যদি করিয়ে নেয় অগ্নিতত্ত্বের লোকেরা, তাদের কাছে কেউ যাবে না, তারা একাকিত্বে ভুগবে লাইফে। না তাদের ফ্রেন্ড থাকবে, না তাদের বউ থাকবে, না তাদের রিলেশন টিকবে। কারণ আগুনের কাছে কেউ থাকতে পছন্দ করে না। আচ্ছা। যদি সেই আগুন দাউ দাউ করে জ্বলে, যদি সেই আগুন মোমবাতির আগুন হয় তাহলে থাকতে পারে। কিন্তু তোমার মধ্যে যদি ইগো মারাত্মক বেশি, আগুন মানে ইগো, আগুন মানে অহংকার, আগুন মানে রাগ, তাহলে আপনার আপনার মধ্যে যদি ইগো অহংকার রাগ অতিরিক্ত বেড়ে যায়, তাহলে আপনার সাথে কেউ কথা বলবে? না। তাই। তাহলে সেটা আপনাকে দেখতে হবে যে আমার লগ্ন, আমার রাশি কি অগ্নিতত্ত্বের, আমার লগ্নে কি অগ্নিতত্ত্বের প্ল্যানেট বসে আছে, তাহলে আমার নেচার কি হতে পারে। আচ্ছা। তাহলে যদি জল তত্ত্বের লগ্ন হয় আর জল তত্ত্বের রাশি হয় তাহলে কি হবে? জলতত্ত্বের রাশি হলে সে হচ্ছে প্রচন্ড ইমোশনাল। প্রচন্ড ইমোশনাল। তারপর প্রচন্ড মানে মেয়ের এই লগ্ন আর রাশি দুটোই মানে জলতত্ত্বের, তাহলে তো সে প্রচন্ড ইমোশনাল। আর একটা হচ্ছে যে তার মধ্যে মানে সে হচ্ছে মানে কি বলবো মানে অ্যাডজাস্টেবল পার্সন, মানে যে কোনো জায়গায় গেলে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। ইয়েস, মানে কারণ যে পাত্রেই যাবে সেই পাত্রের আকার ধারণ করার চেষ্টা করবে, অ্যাডজাস্টেবল। অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করবে। কিন্তু কিন্তু স্বার্থপর। কিন্তু প্রচন্ড নেগেটিভ মাইন্ড, ফার্স্টেই নেগেটিভিটি চলে আসবে, হ্যাঁ নেগেটিভ থিঙ্কিং। কেন? জলের মধ্যে জীবাণু জন্মায়, বদ্ধ জলের মধ্যে। আর জল সবসময় নিচের দিকে যায়, জল উপরের দিকে ওঠে না। তাই এদের সবসময় চিন্তা নেগেটিভ হয়ে যায়, ফার্স্ট চিন্তা এরা নেগেটিভ করে যে আমার কেউ ক্ষতি করে দিচ্ছে না তো, আমার সাথে বেইমানি করলো, ও আমাকে পাত্তা দিচ্ছে না, আচ্ছা ঠিক আছে আমাকে পাত্তা দিচ্ছে না বলে হাউ হাউ করে কেঁদে ফেললো। সবাইকে জল খাওয়ার জন্য বলেছে, আমাকে জল খাওয়ার জন্য বলেনি, হাউ হাউ করে কেঁদে ফেললো। ও আমাকে পাত্তা দেয় না, ঠিক আছে আমি ওর সাথে সম্পর্ক রাখবো না। ও আচ্ছা ও আমার সাথে এরকম ব্যবহার করছে, এই ব্যাপারটা আমি ওকে বলে দেবো, ও যাতে জানুক। মানে কুটকাচিলি যে ব্যাপারটা থাকে না, কুটকচলি মানে
মাইন্ড পরিষ্কার নয়, মন পরিষ্কার নয়, হ্যাঁ, মাইন্ডের মধ্যে একটা মনের শত্রুতা। মধ্যে একটা নেগেটিভিটি, লোকের সম্বন্ধে কালচার করা, এর কথা ওকে বলা, ওর কথা তাকে বলা, কালচারেবল একটা ব্যাপার, এইগুলো জলতত্ত্বের মধ্যে চলে আসে। কিন্তু জলতত্ত্বের লোকেরা অ্যাডজাস্টেবল, জলতত্ত্বের লোকেদের মধ্যে মায়া আছে, জলতত্ত্বের লোকেরা হেল্পফুল, কিন্তু সবকিছু করার পরেও তারা কিন্তু নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, এক্সপেকটেশন থেকেই নেগেটিভিটি আসে। এক্সপেকটেশন অনেক বেশি থাকার জন্য প্রতিটা বিষয়ে তার মধ্যে এক্সপেকটেশন পূরণ হয় না, তার মধ্যে নেগেটিভিটি চলে আসে। আর জলতত্ত্বের লোকেদেরকে দিয়ে সবাই সব কাজ করিয়ে নেয়, যে কোনো কাজ করার জন্য জলের দরকার পড়বেই পড়বে। তাই যাদের জলতত্ত্বের লোক হয় তাদেরকে দিয়ে সবাই, অন্য লোকেরা সব রকমের কাজ করিয়ে নেবে ভালো কথা বলে। জলতত্ত্বের লোকেদের একটু ভালোবেসে কথা বলবেন, ওরা সব কাজ করে দেবে আপনার জন্য, ওরা হাইলি ইমোশনাল। কিন্তু পরবর্তীকালে জলতত্ত্বের লোকেদের জিজ্ঞাসা করবেন যে আমি সবাইকে হেল্প করি কিন্তু আমাকে কেউ হেল্প করে না, সবাই আমাকে বাজে বলে, অথচ আমি কাউকে বাজে বলি না। জলতত্ত্বের লোকেদের সাথে কথা বললেই দেখবেন সবসময় ইমোশনাল কথা ওরা বলছে। না, এটা তো মানে তাতে বোঝা যাচ্ছে যে জলের মধ্যে যে যেটা নেগেটিভিটিটা কখন আসে, নেগেটিভিটিটা তখনই আসে যখন তার এক্সপেকটেশনটা। জলতত্ত্বের মধ্যে এক্সপেকটেশন বেশি, তো তাই নেগেটিভিটি বেশি চলে আসবে। অগ্নিতত্ত্বের কোনো এক্সপেকটেশন নেই, অগ্নিতত্ত্বের লোকেদের কোনো এক্সপেকটেশন নেই, সে হাইলি, সে স্বচ্ছতা, সে যে কোনো জিনিসকে আগুনে পুড়িয়ে দেবে, কোনো এক্সপেক্ট কিছু করে না, ও শুধু নলেজ গেইন করবে আর সবার থেকে টপে থাকবে। কেউ যদি ওর সামনে দেখে অন্যায় করছে তাকে এমন বলবে, এমন রাখবে যে সে তার সামনেই থাকবে না, আর যে তার সামনে থাকবে তাকে তার বশ্যতা শিখাবে, রাজার মতন। অগ্নিতত্ত্ব হচ্ছে রাজা, তাকে তার প্রজা হয়ে তার কথা শুনে চলতে হবে, অর্ডারিং কথা, এটা অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্বের মধ্যে কোনো ইমোশনাল নেই, রিলেশনটা ব্রেক হয় সব, যার জন্য রিলেশন ওদের ভালো হয় না। অগ্নিতত্ত্বের লোকেদের রিলেশন, কারণ এদের মধ্যে আবেগ প্রবণতা নেই। যাদের মধ্যে আবেগ, প্রেম, প্রীতি, ভালোবাসা থাকবে না তাদের মধ্যে রিলেশন কি করে টিকবে? অগ্নিতত্ত্বের কাছে আপনি আগুনের কাছে আবেগ কি করে চাইছেন? ও তো গেলেই পুড়িয়ে দেবে আপনাকে। কিন্তু জল তত্ত্বের মধ্যে আছে, জল তত্ত্বের মধ্যে সবসময় রিলেশন, ভালোবাসা, আমার জন্য করেছি, ও আমার জন্য প্রচুর করেছে, আমি ওর জন্য করবো, ও আমার জন্য কিছু করেনি, এই সব নিয়ে কালচার। মানে সাংসারিক লোকেরা বেসিক্যালি জল তত্ত্বের হয়। আর যারা অগ্নিতত্ত্বের তারা বড় বড় লিডার হয়, বড় বড় জায়গায় অফিসে কাজ করে এবং তাদের সংসার ভালো হয় না, তারা সব টপ টপ লিডার হয়। পৃথ্বীতত্ত্বের লোকেরা বড় বড় ব্যবসায়ী হয়, কারণ তারা প্র্যাকটিক্যাল, সবসময় ক্যালকুলেটিভ মাইন্ড থাকে তাদের। বড় বড় ব্যবসায়ী হবে পৃথ্বীতত্ত্বের লোকেরা, না হলে কোনো না কোনো জায়গায় কাজ করবে। আর বায়ু তত্ত্বের লোকেরাও বড় বড় বিজনেসম্যান হয়, আর না হলে এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, যত পাগলামির কাজ আছে সব এরা করবে। সব ডাক্তার পাগল, সব ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা পাগল, সব যে কটা মানে আবিষ্কারক কাজ হয়, যে কটা আবিষ্কারমূলক কাজ হয়, সৃষ্টিমূলক কাজ হয়, সব বায়ুতত্ত্ব। সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেসব কাজ করতে গেলে হাইলি মাথাকে ইন্টেলিজেন্ট হতে হয়, বুঝলেন? তাহলে তত্ত্বের মধ্যেই সব খেলা। এবার ধরে নিন নখানা প্ল্যানেটের কোন কোন প্ল্যানেট গুলো কি তত্ত্বের? প্ল্যানেটের মধ্যে সান, মার্স, আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ সান মার্স হচ্ছে অগ্নিতত্ত্বের। হ্যাঁ, তারপরে হচ্ছে মুন, মুন হচ্ছে জল তত্ত্বের। মার্কারি হচ্ছে আপনার মার্কারি হচ্ছে মানে কি বলে ওটা বায়ু তত্ত্ব। মার্কারি পৃথ্বীতত্ত্ব। মার্কারি তো বুধ। হ্যাঁ, মার্কারি পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব শনি, আকাশ তত্ত্ব বৃহস্পতি। আর রাহু কেতুর মধ্যে কেতুকে মার্স হিসাবে ধরা হয় তাই অগ্নিতত্ত্ব, রাহুকে শনি হিসাবে ধরা হয় তাই বায়ুতত্ত্ব। ভেনাস জলতত্ত্ব, চন্দ্র শুক্র জলতত্ত্ব, রবি মঙ্গল অগ্নিতত্ত্ব, শনি বায়ুতত্ত্ব, বৃহস্পতি আকাশতত্ত্ব, বুধ পৃথ্বীতত্ত্ব, রাহু বায়ুতত্ত্ব, কেতু অগ্নিতত্ত্ব। এইবার ধরে নিন কাউ লগ্নে বসে আছে বুধ, তাহলে বুধ কি পৃথ্বীতত্ত্ব? তাহলে বুধের কাজ কি হবে?
সুদের মানে হচ্ছে ক্যালকুলেশন, খালি ক্যালকুলেশন, ক্যালকুলেশন, মানে তুমি অ্যাকাউন্টেন্ট কতটা করলে আমি কতটা করলাম। করলাম এবং সবাইকে বন্টন করা, কাকে কি দেবো, প্র্যাকটিক্যাল, প্রচন্ড প্র্যাকটিক্যাল। কারণ পিতৃতত্ত্ব এর কথার দাম আছে, এর কথা ভারী কি আছে, এর কথা লজিক্যালি বলে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, আমার এইবার হচ্ছে এইবার ধরে নিন বুধ বসে আছে জল তত্ত্বের মধ্যে, আপনার লগ্ন জল তত্ত্ব, এইবার বুধ বসে আছে, তাহলে জল তত্ত্ব তো ইমোশনাল। ইমোশনাল। আবার সেখানে বুধ বসে পিতৃতত্ত্বেরও কাজ করছে, তাহলে এখানে বুধ কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। কারণ জল ইমোশনাল, বুধ প্র্যাকটিক্যাল। যে ইমোশনাল হবে সে প্র্যাকটিক্যাল হবে না, যে প্র্যাকটিক্যাল হবে সে ইমোশনাল হবে না। কিন্তু এখানে দুটো কম্বাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে সে তার মাইন্ডকে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছে না, কখনো কখনো সে ইমোশনাল হয়ে যাচ্ছে, কখনো আবার প্র্যাকটিক্যাল হচ্ছে, তার মানে এখানে ডুয়েল মাইন্ড চলে আসছে। হ্যাঁ, আসি একটা আমার। তাহলে কেন আসে বুঝতে পারছেন? জল তত্ত্বের মধ্যে পৃথ্বী তত্ত্ব কম্বাইন্ড হয়ে গেছে। কখনো আপনি ভাবছেন না আমাকে লজিক্যালি চিন্তা করতে হবে, আমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে, আমাকে অ্যাকাউন্ট একে এত টাকা দেওয়া উচিত, ওকে অত টাকা দেওয়া উচিত, কখনো আপনার জল তত্ত্ব অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ও তো আমার জন্য করেছে, যাক ওকে একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই, না না ও তো আমার জন্য ভালোই করে, ওই করে। তাহলে আপনার মধ্যে কি হচ্ছে, দুটো তত্ত্বের ইনফ্লুয়েন্স হচ্ছে। যখনই মানুষের দুটো তত্ত্ব তিনটে তত্ত্ব অ্যাক্টিভ হবে, এরা সংসারী হয়ে যায়, এরা লাইফে কোনো বড় করতে পারে না। বড় করতে পারে না মানে এদের বাধা আসে। ধরুন নিন আপনাকে একটা বড় কোম্পানির মালিক হতে হবে, তাহলে আপনাকে প্রচুর লোকের পেট মারতে হবে, প্রচুর লোকের সাথে বাজে ব্যবহার করতে হবে, প্রচুর লোককে আপনাকে গালিগালাজ খিস্তি তাদের ক্ষতি করতে হবে, তবে তবে আপনি টপে উঠতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। কিন্তু যখনই আপনার মধ্যে ডুয়ালিটি চলে আসবে, আপনি তখন কারোর উপর রাগ দেখাতে গেলে বা কারোর সাথে অন্যায় করার পর আপনার মনে হবে বেচারা বেকার করলাম, আমি এটা বাজে কাজ করলাম, এটা না করলেই ভালো হতো, আমি তো এরকম নই, ওর কষ্ট পেলো, ও দুঃখ পেলো, ওর কাছ থেকে আমি 50 টাকা বেশি নিলাম, ঠিক আছে চলো কালকে আবার দিয়ে দেবো। এই যে ডুয়েল মাইন্ড, যে কারণে মানুষ ওপরে উঠতে পারে না, তারা সংসারের মধ্যে আবদ্ধ হয়। যারাই দেখবেন ওপরে উঠছে তারা এসব চিন্তা করবে না, তারা তাদেরটাই চিন্তা করবে, তাদের লক্ষ্য চিন্তা করবে যে আমাকে ওইখানে অ্যাচিভ যেতে হবে, ওখানে উঠতে হবে, তার জন্য আমি স্যাক্রিফাইস যাকে পারবো করে দেবো। কিন্তু যাদের মধ্যে ডুয়ালিটি আসবে তারা চট করে এইসব করতে পারবে না, তারা চিন্তা ভাবনা করতে আরম্ভ করে দেবে, এটা করলে ওটা হবে, ওটা করলে সেটা হবে, না না এটা করা উচিত, না না এটা করা উচিত না, এর মধ্যেই ফেসে থাকবে। বুঝতে পারলেন? হ্যাঁ। তাহলে কারোর লগ্ন ধরলেন রবি, কারোর লগ্নে রবি, আর তার লগ্ন অগ্নিতত্ত্ব, তার রাশিও অগ্নিতত্ত্বের, তাহলে সে উন্নতি করবে কি করবে না? করবে, অবশ্যই। তাহলে একটা চার্ট দেখে বুঝতে পারছেন যে উন্নতি করবে কি করবে না। যদি দেখেন লগ্নে তত্ত্ব সেম, লগ্নের সেম তত্ত্বের প্ল্যানেট আছে, রাশির তত্ত্ব সেম, রাশিতে সেম তত্ত্বের প্ল্যানেট আছে, আর বেশিরভাগ প্ল্যানেট ওই তত্ত্বেই বসে আছে তত্ত্বের রাশিতে, তাহলে এরা উন্নতি করবে। কারণ এদের মধ্যে একটা মোটিভ আছে এবং এরা একই দিকে চলবে, একই রাস্তা দিয়ে চলবে, এরা রাস্তা চেঞ্জ করবে না। কখনো এই রাস্তা, কখনো ওই রাস্তা, কখনো এখানে খুঁড়ছি জল বের করছে হচ্ছে না, ওখানে খুঁড়ছি জল বেরোচ্ছে হচ্ছে না, ওখানে খুঁড়ছি জল বেরোচ্ছে হচ্ছে না, 5 ধরনের জায়গা খুঁড়ে জল বেরোলো না, লাস্টে হাঁপিয়ে বসে থাকলাম। এরা কি, এরা এক জায়গাতেই খুঁড়বে, যতক্ষণ না জল বেরোবে ততক্ষণ খুঁড়ে যাবে। তাহলে এরা জল পাবে না যে 5 জায়গায় জল খুঁড়ছে সে জল পাবে? কে জল পাবে? তাই সেম তত্ত্ব বেশি যখন দেখবেন তাদের উন্নতি হয়। লগ্ন সেম তত্ত্বের, লগ্নে প্ল্যানেট বসে আছে সেম তত্ত্বের, বেশিরভাগ প্ল্যানেট সেই সেম তত্ত্বের রাশিতে বসে আছে, চন্দ্র সেম তত্ত্বের, চন্দ্রের সাথে সেম তত্ত্বের প্ল্যানেট, এইগুলো দেখলেই বুঝতে পেরে যাও। এবার যদি অ্যান্টি তত্ত্ব হয়ে যায়, জল তত্ত্বের মধ্যে অগ্নিতত্ত্বের প্ল্যানেট বসে আছে, অগ্নিতত্ত্বের মধ্যে জল তত্ত্বের প্ল্যানেট বসে আছে, তাহলে কি উন্নতি হবে? মানে মানে ওর ইনফ্লুয়েন্সটা কমে যাবে। হ্যাঁ, আমি কখনো চাইছি জ্ঞান অর্জন করতে, কখনো চাইছি আমি সত্য কথা বলবো, অগ্নিতত্ত্বের লোক, কখনো আমার কাছে কোনো কিছু নেই, যেটা সত্যি সেটাই আমি করব, আমার অ্যাম্বিশন প্রচুর। এইবার জল তত্ত্বে বসে আছে রবি, কখনো ভাবছে না না এটা করলে হবে না, আমার তো ভালোবাসাও চাই, ওকে একটু মিথ্য কথা বললে যায় কি আছে, একটু মিথ্য কথা বলে যদি আমাকে ভালোবাসে, না 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 একটুখানি এইভাবে, তাহলে কিভাবে উন্নতি হবে? কখনো অগ্নিতত্ত্বের পথে চলছে, কখনো জল তত্ত্বের পথে চলছে, দুটো পথ দুটো ওকে নিয়ে টানাটানি করছে,
এবার ও মেন্টালি। তার মানে একটা জিনিস দেখা যাচ্ছে যে যারা বেশি উন্নতি করবে তাদের কিন্তু ইমোশনালটা কম। হ্যাঁ অবশ্যই, টাকা পয়সার দিক থেকে উন্নতি করতে গেলে ইমোশন জল তত্ত্বকে এ করলে হবে না। না না, যে জল। কোনো বিষয়ে যদি আমি উন্নতি করতে চাই, আমি যে হুম। কোনো বিষয়েই যদি উন্নতি করতে চাই, তাহলে হ্যাঁ আমার যদি টার্গেট থাকে উন্নতি করা, তাহলে হ্যাঁ, ইমোশনাল হওয়া তাহলে যাবে না। আপনি আপনি যদি সবার থেকে ভালোবাসা পেতে চান, এটাই আপনার উন্নতির রাস্তা। আমি উন্নতি করব যে সবার থেকে ভালোবাসা পাবো, তাহলে আপনি ইমোশনাল যদি না হন তাহলে ভালোবাসা পাবেন কি করে? আপনি বলছেন সব দিক থেকেই যদি উন্নতি করতে চাই আমি, সব দিক থেকে মানে নয়, শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে গেলেই আপনাকে ইমোশনালেস হতে হবে। যদি সব আর দিক থেকে, এখন যদি আমি ধরুন আধ্যাত্মিক দিক থেকে আপনি উন্নতি করতে বিদ্যাগত চান, দিক থেকে, এখন যদি স্পিরিচুয়াল দিক থেকে উন্নতি করতে চান স্পিরিচুয়ালি, হ্যাঁ তাহলে আপনাকে জল হ্যাঁ তত্ত্ব তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ আপনি যদি আবেগপূর্ণ না হন, আপনার চোখ দিয়ে যদি ভগবানের জন্য জল না বেরোয়, আপনি ভক্তির কি করে পাবেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে বিদ্যার জন্য অবশ্যই অগ্নিতত্ত্ব, নলেজ মানেই অগ্নিতত্ত্ব, কিন্তু স্পিরিচুয়াল নলেজে জল তত্ত্ব আসবে। স্পিরিচুয়াল নলেজে জল তত্ত্ব আর বায়ু তত্ত্ব আসবেই। অগ্নিতত্ত্ব যে কোনো নলেজেই আসবে, যে কোনো অগ্নিতত্ত্ব আকাশ তত্ত্ব এগুলো যে কোনো নলেজেই আসবে। ঠিক আছে, আপনি এখন যদি নলেজের দিক থেকে যান, তাহলে অগ্নিতত্ত্বের লোকেরা সায়েন্স নিয়ে পড়বে, হুম, পৃথ্বীতত্ত্বের লোকেরা আর কমার্স নিয়ে পড়বে, অ্যাকাউন্টস। বুঝতে পারছেন কি বলছি আমি? হ্যাঁ 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 কেন পড়বে হ্যাঁ বুঝতে পারছেন? কেন পড়বে বুঝতে পারছেন? অগ্নিতত্ত্বের লোকেরা সায়েন্স নিয়ে পড়বে, কারণ ওদের মধ্যে এনার্জি আছে, ওদের মধ্যে হ্যাঁ, উঁচুতে এনার্জি ওঠার এবং ইচ্ছা ওদের আছে। একটা উঁচুতে ওঠার ইচ্ছে। আর আর এনার্জি মানেই হচ্ছে যে কোনো বায়োলজি বলুন, যে কোনো টেকনিক্যাল বলুন, ওখানে এনার্জি নিয়েই কাজ হয়। হ্যাঁ হ্যাঁ ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, সব এনার্জির খেলা। হ্যাঁ ঠিক আছে, এইবার চলে আসুন পৃথ্বীতত্ত্ব। পৃথ্বীতত্ত্ব কি করবে? কাউন্টিং, হ্যাঁ কত নিলাম কত পেলাম, তাহলে এখানে কি চলে এলো? কমার্স চলে এলো। হ্যাঁ আর জল তত্ত্বের লোকেদের কি আসবে? আর্ট, কলাবিদ্যা, সঙ্গীত, কারণ এটা আবেগপ্রবণ তো। হ্যাঁ গান গাইবে, নাচবে, এরা খাবার খাবে, এরা প্রেম প্রীতি ভালোবাসা করবে, এরা রবীন্দ্রনাথ ঠাকুর হতে চাইবে, এরা কাজী নজরুল ইসলাম হবে, কখনো শাহরুখ খান নিজেকে মনে করবে, কখনো অমিতাভ বচ্চন। এরা জল তত্ত্বের লোক, হ্যাঁ তাই কি না? হ্যাঁ এইবার যখন চলে আসবে বায়ু তত্ত্ব, তখন এরা হয়ে যাবে বড় বড় পাগল। বড় বড় পাগল কেন হবে? এখন ধরে নিন রামকৃষ্ণ দেব, এখন ধরে নিন যারা আমি বললাম সায়েন্টিস্ট, যাদের হাটকে কিছু করতে হবে, মানে এই পৃথিবীর থেকে হাটকে, মানে মানুষ দেখে ভাববে যে এটা কি করে সম্ভব, হাইলি ইন্টেলিজেন্ট, মানে সাধারণ পাবলিক দেখে বলবে এ তো পাগল, কিন্তু আলটিমেটলি আমরাই পাগল, তারা পাগল নয়, তারা হাইলি ইন্টেলিজেন্ট পার্সন। কিন্তু বেশিরভাগ লোক দেখে এদের কথা শুনে মনে হবে যে এরা পাগল। তাহলে তারা কি কি নিয়ে পড়বে? তাহলে তারাও তারাও যে কোনো ব্যাপারেই সায়েন্স নিয়ে পড়তে পারে, আর্টস নিয়েও পড়তে পারে, কমার্স নিয়েও পড়তে পারে, কিন্তু যেটা নিয়েই পড়বে সেটাতেই ওরা আবিষ্কারকমূলক কিছু না কিছু করবে। যদি কমার্স নিয়ে পড়ে সেক্ষেত্রে বড় বড় অঙ্ক আবিষ্কার করে ফেলবে, যে অঙ্কগুলো সলিউশন করে ফেলবে যেটা কেউই বলতে পারবে না। যদি আর্টস নিয়ে পড়ে সেক্ষেত্রে এমন রবীন্দ্রনাথ ঠাকুর মতো কবিতা লিখতে আরম্ভ করে দিল, কাজী নজরুল, সুকুমার রায়ের মতো কবিতা লিখছে, আবিষ্কারমূলক, মানে এত সুন্দর করবে যেটা ইউনিক হবে, সবার থেকে আলাদা। আর সায়েন্স নিয়ে হলে আপনি সায়েন্টিস্ট হতে পারে, ডাক্তার হতে পারে, সবার থেকে আলাদা টাইপের। এই হচ্ছে ব্যাপার। তাহলে তত্ত্ব এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার তত্ত্ব জেনে গেলেই আপনি সবকিছু জানতে পারবেন। প্রতিদিন দেখুন বায়ু কি করছে, বায়ু কি করছে, জল কি করছে, জল আপনাকে কি করে, আগুন আপনাকে কি দিচ্ছে, আর পৃথিবী আপনাকে কি দিচ্ছে। এই প্রত্যেকদিন দেখুন, আপনি প্রেডিকশন করতে পারবেন। আগুন আপনাকে কি দেয়? আগুন আপনাকে আলো দেয়, দৃষ্টি দেয়। কোনো জায়গা অন্ধকার থাকলে সেখানে আগুন জ্বালালে সেই জায়গাটা আলোকিত হয়ে যায়, আমরা সবকিছু দেখতে পারি, মানে ক্লিয়ারিটি। অগ্নিতত্ত্ব কি দিচ্ছে? ক্লিয়ারিটি। আপনার যদি অগ্নিতত্ত্বের প্রবলেম থাকে, আপনার লাইফে ক্লিয়ারিটির অভাব থাকবে, আপনি লাইফে কি হবেন তাই জানেন না। আপনি, আপনার উদ্দেশ্য থাকবে না যে আমি লাইফে কি করব, আমার জন্মটা কিসের জন্য, আমি কি ইঞ্জিনিয়ার হব না ডাক্তার হব। এক একজনকে জিজ্ঞেস করবেন, ও চলছে চলছে,
এই ভালোই চলছে। আরে ভবিষ্যতে কি করবেন? কেন ভবিষ্যতে কথা চিন্তা করে কি হবে? এই তো চলছে, ভালোই চলছে। তার মানে অগ্নিতত্ত্ব নেই এর কাছে, হুম। ক্লিয়ারিটি নেই লাইফের। এরা ওই জলতত্ত্বকে নিয়েই চলছে, বুঝতে পেরেছেন? এবার জল তত্ত্ব কি দেয়? আপনার খুব জোর জল তেষ্টা পেয়েছে, তখন কি আপনি আগুনের সামনে এসে দাঁড়াবেন? হুম। জলটা খেয়ে আপনার কি হবে? গলা জুড়িয়ে যাবে, তৃপ্তি আসবে। তাই মানুষ নদীর সামনে, সমুদ্রের সামনে ঘুরতে গিয়ে মানসিক শান্তি পায়। কেন? ওখানে জল আছে। আপনাকে 12টার সময় রোদের মধ্যে দাঁড় করিয়ে দেবো, যারা মানসিক রুগী তারা বলবে ভাই আমাকে ছেড়ে দিন, আমার মনের মধ্যে কোনো রোগ নেই। কারণ তাদের এত কষ্ট হবে। যে কটা মানসিক রুগী আছে যারা বলে আমরা ডিপ্রেশনে আছি, তাদেরকে দুপুরবেলা 10 কেজি ওয়েটের মাল দিয়ে বলতে হবে 1 কিলোমিটার দৌড়াও, তাদের সব মানসিক রোগ পালিয়ে যাবে। হ্যাঁ ঠিক। সব মানসিক রোগ পালিয়ে যাবে। তখন কারোর কথা চিন্তা করবে না যে আমার প্রেমিকা আমাকে ধোকা দিয়েছে, আমার বর ছেড়েছে। কষ্টটা দেখবে। তখন ওর এত কষ্ট হবে যে ওর মানসিক রোগ তখনই চলে যাবে। বুঝতে পেরেছেন? তাই অগ্নিতত্ত্ব বাড়িয়ে দিলে যাদের মানসিক রোগ আছে তাদের মানসিক রোগ নষ্ট হয়ে যায়। আর যদি আপনি মানসিক রোগীদের আরো বেশি জল তত্ত্বে রেখে দেন, তারা আরো মানসিক রোগী হয়ে যায়। হ্যাঁ বুঝতে ঠিক, পেরেছেন? ঠিক। তাই এবার হচ্ছে জল কি দেয়? আমাকে তৃপ্তি দেয়। জল আমাকে আত্মিক শান্তি দেয়। আবার যে আমাকে শান্তি দিচ্ছে সেই আমাকে আবার কষ্টও দিচ্ছে, যদি সেটা এফ্লিক্টেড হয়ে যায়, যদি সেটা নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ। আর জল তত্ত্ব আছে মানেই কিছু না কিছু দিক থেকে নেগেটিভ হবেই হবে। মা গঙ্গা প্রথম প্রথম যেখান থেকে উৎপত্তি হয় খুব পরিষ্কার, যেই সামনে এগোবে তার মধ্যে ময়লা ফয়লা আসবেই আসবে, কিছু করার নেই। জল তত্ত্ব নিচের দিকে যায়, আর নিচের দিকে গিয়ে জল তত্ত্ব একটা জায়গায় গিয়ে স্থির হয় কোনো না কোনো জায়গায়, সেখানে ময়লা জন্মাবেই জন্মাবে। সেই হচ্ছে জল তত্ত্বের ব্যাপার। কিন্তু আপনাকে যদি তৃপ্তি নিতে হয় তাহলে আপনাকে জল তত্ত্ব নিতেই হবে। আপনি বলছেন যে আমি তৃপ্তি নেব না, তাহলে আপনার সংসার করে কোনো লাভ নেই, আপনি বিয়ে করার দরকার নেই, আপনার দেখুন, খাবার দরকার জল নেই। জল জিনিসটা কাউকে কিন্তু মানে পরিশুদ্ধ করে, কিন্তু নিজে হয়তো অশুদ্ধ হয়ে যায়, হ্যাঁ, তো অন্যকে কিন্তু কাউকে ও তো পরিশুদ্ধ বলবেই করে। যে আমি ওর জন্য অনেক করেছি কিন্তু ও আমার জন্য কিছু করেনি। ও তো পরিশুদ্ধ করলো ওকে, কিন্তু নিজে আর অশুদ্ধ নিজে হয়ে গেল, নেগেটিভ নিজে নেগেটিভ হয়ে নেগেটিভ যায়। নিয়ে নিল। কিন্তু ও যদি অগ্নিতত্ত্ব হয়, ও বলবে করেছে করেছে, আমিও তো অনেককে করেছি, তা বলে আমি বলছি নাকি কাউকে যে আমি একে করেছি, আমি ওকে করেছি, করেছি তো করেছি, তাতে কি হয়েছে? কিন্তু জল তত্ত্বের লোকেরা আমি ওর জন্য করেছি, ও আমার জন্য করলো না। অগ্নিতত্ত্বের লোকেরা বলবে না। আপনাকে আমি বোঝাবার চেষ্টা করছি। ঠিক আছে? এবার আপনার যদি আচ্ছা স্টেবিলিটির দরকার আপনি হয় লাইফে, আপনি ধরুন আচ্ছা, স্টেবিলিটি চাইছেন, হুম, হুম, যে আমার হুম, লাইফ প্রচন্ড ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে, আমার আর পাচ্ছি না, আমি একটা জায়গায় শান্ত হয়ে বসতে চাই, আমার লাইফে স্টেবিলিটি নেই, কখনো এই কাজ চলে যাচ্ছে, কখনো ওই কাজ আসছে, কখনো কাজে কাজে কোনো স্টেবিলিটি পাচ্ছি না, না বিবাহ করে কোনো স্টেবিলিটি পাচ্ছি, যাত্রা করতে হচ্ছে, তখন আপনার কোন তত্ত্বের দরকার? পিতৃ তত্ত্বের দরকার। তখন বেশি আপনার কোন দরকার। তত্ত্ব বেশি হয়ে গেছে? বায়ু তত্ত্ব হয়ে গেছে। বায়ু তত্ত্ব বেশি হয়ে গেলে আপনার স্টেবিলিটি থাকবে না। কিছু কিছু ছেলে আছে দেখবেন একটা কাজ ধরছে তো ছেড়ে দিয়ে আরেকটা কাজ ধরছে, কি ছেড়ে দিলি কেন? দূর ভালো লাগছে না, ওই কাউ নতুন কাজ করবে। এরা কি? এরা বায়ু তত্ত্বের, এক জায়গায় বসতে পারে না। বায়ু তত্ত্বের লোকেরা আপনি খেয়াল করে দেখবেন, যাদের লগ্নে বায়ু, যাদের লগ্নে বায়ু প্ল্যানেট আছে, যাদের রাশি বায়ু তত্ত্বের, তাদেরকে এক জায়গায় বসিয়ে রাখুন, ভাই তুই এখানে 1 ঘন্টা বস, বলে পাগল হয়েছেন? আমি এখানে 1 ঘন্টা বসে, আমি 1 মিনিট বসতে পারবো না। বুঝতে পেরেছেন? কিন্তু হ্যাঁ, পিতৃতত্ত্বের লোকেদের বলুন এখানে 1 ঘন্টা, বললে 1 ঘন্টা কেন, আমি 5 ঘন্টা এখানে বসে আছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলুন আজকের মতন ক্লাস এটা, আমি এটা আপনাকে দিয়ে দেবো। আজকে আশা করি বুঝতে পেরেছেন একটুখানি। এবার নিজে চিন্তা করুন। একটুখানি বুঝেছি জানেন। হ্যাঁ, হ্যাঁ, একটুখানি করে বুঝলেই হবে, আপনি বেশি বুঝতে পারবেনও না এখন। কেন বলুন কিন্তু তো? এত কিছু একসঙ্গে দিলে আপনি পারবেন? কখনো পিতৃতত্ত্ব বলছি, কখনো এই বলছি, ওই বলছি, রাশি বলছি, হ্যাঁ, বুঝতে পুরো আজকের ক্লাসটা পুরো মাথা ঘুরছে বুঝলে? হ্যাঁ, মাথা তো ঘুরবেই। এবার এইটাই তো আসল জিনিস না, এটা আপনি যদি প্র্যাকটিস করে বুঝে নিতে পারেন তত্ত্বের খেলা, তাহলে তো আপনি প্রেডিকশন আরামসে করে দেবেন যে কোনো মানুষকে এখন থেকেই। বুঝেছেন? কিন্তু আমার আপনি চার্ট প্রেডিকশনও করে ওয়াইজে দেবেন, আবার আপনি রেমেডিও দিয়ে দেবেন। তত্ত্বের ব্যাপারটা বুঝতে পেরে গেলে প্রেডিকশনও দিয়ে দেবেন, রেমেডিও দিয়ে দেবেন। আর যাকে রেমেডি দেবেন সে বলবে 100% কাজ হয়েছে আপনার রেমেডিতে। বুঝতে পেরেছেন? আমি সবকিছু শুনে ভাবছি আমি আদৌ পারবো,
আমি সেটাই যা বাবা, আপনি অগ্নিপৃথ্বী বায়ু জল পারছেন মানে আবার না পারার কি আছে? যাদের অগ্নিতত্ত্ব জানি। বেশি হ্যাঁ তাদেরকে জল তত্ত্ব দিন, যাতে অগ্নিতত্ত্ব একটু কম হয়ে যায়। অটোমেটিক্যালি সে এসে বলবো অনেক রেজাল্ট ভালো পেয়েছি। যাদের বায়ু তত্ত্ব বেশি তাদেরকে একটু হ্যাঁ পৃথ্বী তত্ত্ব দিয়ে দিন, তাহলে তার বায়ু তত্ত্বের যে আনস্টেবিলিটি সেটা একটু স্টেবল হয়ে যাবে, সে Stability টা বলবে পাবে। 100% রেজাল্ট পেয়েছি। এবার কেউ ধরুন বলছে আমার লাইফে কিছুই হচ্ছে না, একই লাইফ, মানে স্টেবল হয়ে আছে, লাইফে কিছু হচ্ছে না, তাহলে একে বায়ু তত্ত্ব দিয়ে দিন। একে একটু বায়ু তত্ত্ব দিয়ে দিলে লাইফ নড়তে আরম্ভ করে দেবে, বলে হ্যাঁ আপনার তো দারুণ কাজ হয়েছে রেমেডিতে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবার এবার কেউ বলছে আমি ইমোশনালি খুব ড্যামেজ, আমার এই ওই সেই, তাকে একটু অগ্নিতত্ত্ব দিয়ে দিন। সে বলবে হ্যাঁ আমি এবার ঠিক আছে, আমার মন এখন খুব শক্ত, আমি এখন চট করে ইমোশনাল হই না, আমার এখন সব কিছু মনে হয় না, তাহলে আমার কাজ হয়েছে, আপনার রেমেডিতে আমার কাজ হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সব তত্ত্বের খেলা, তত্ত্ব ওয়াইজ রেমেডি দিলে তবেই কাজ হবে, আদারওয়াইজ হবে না। যে কটা পুজো হয় পঞ্চতত্ত্বের মাধ্যমেই হয়, যে কটা কবচ হয় পঞ্চতত্ত্বের মাধ্যমেই হয়, যে কটা স্টোন আছে সব তত্ত্বের ব্যাপার, যে কটা তামা আছে, যে কটা ধাতু আছে, যে কটা রং আছে সবেতে তত্ত্ব। আপনি যদি সেই জ্ঞান না রাখেন, আপনি যদি বিপরীত কিছু করে দেন, তাহলে উল্টো রিয়াকশন হবে। সে আপনি 1000 টাকা খরচা করুন আর 1 টাকা খরচা করুন, উল্টো রিয়াকশন হবে। যার অগ্নিতত্ত্ব আছে তাকে আপনি না জেনে ভুল করে অগ্নিতত্ত্ব দিয়ে দিলেন, সে তো জ্বলে যাবে। হট করে দেখবেন আগুন লেগে গেল, হট করে দেখবেন ইলেকট্রিক শক খেয়ে গেল, আগুনে পুড়ে গেল। তাই সাবধানে আপনাকে দেখে শুনে দিতে হবে। জল তত্ত্ব আছে, আপনি আরো বেশি জল তত্ত্ব দিয়ে দিলেন ওকে, হয় না যে চন্দ্র ডিস্টার্ব মুক্ত পড়িয়ে দিলাম, আমি দেখলাম না কি কন্ডিশন জল তত্ত্বের কি আছে না আছে। তা সেক্ষেত্রে কি হবে, জলে ডুবতেও পারে, জল খেলে ইনফেকশনও হয়ে যেতে পারে, কারণ জল তত্ত্বকে আপনি বাড়িয়ে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? তাই যে জিনিসটা আমাদের কাজ হচ্ছে পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করা। কিভাবে আমরা পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করব, সেটা আপনি প্রাণায়ামের মাধ্যমেও করতে পারেন, যোগের মাধ্যমেও করতে পারেন, সেটা আপনি খাদ্যাভ্যাসের মাধ্যমেও করতে পারেন, আবার সেটা রেমেডির মাধ্যমেও করতে পারেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে, চলুন আজকের মতন এইটুকানি।